ওকে, ঠিক আছে, আমরা শুরু করি যেহেতু ক্লাস রেকর্ডও থাকবে। যাক, তাহলে আমরা প্রতিদিন 10 মিনিট নষ্ট হয়ে যাচ্ছে প্রথম প্রোগ্রামকে টেনে টেনে আনতে দেখা যাচ্ছে। আমরা গত ক্লাসে শেষ করেছিলাম হচ্ছে স্লাইড দেখা যাচ্ছে তো আমার, না? জি ভাই। আমরা ব্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম, ব্রিক্স নিয়ে। আজকে আসলে আমরা লেসন 2 তে আছি এবং আজকে 3-4টা টপিক শেষ করব, কারণ লেসন 2 তে একটা চ্যাপ্টারই সবচেয়ে বড় ছিল, সেটা হচ্ছে রিস্ক। এবং সেটা নিয়ে আমরা গত ক্লাসে মানে খুবই ইন্টেন্সিভ আলোচনা করছি রিস্ক নিয়ে। সো আজকে আমাদের কয়েকটা টপিক আমরা শেষ করব। তার মধ্যে একটা হচ্ছে, এটা একটা নতুন টপিক, এক্সিকিউট প্রজেক্ট টু ডেলিভার বিজনেস ভ্যালু। এটা কিন্তু আমরা আগেও মানে অনেক জায়গায় পড়ছি, ভ্যালু নিয়ে তো আমরা শুরু থেকেই পড়ে আসতেছি, তাই না? ভ্যালু নিয়ে তারই অনেক ডুপ্লিকেশন এখানে দেখবো আমরা। ফলে এটা নতুন কিছু আছে এরকম না, আমার মনে হয় অনেক কিছু ডুপ্লিকেশন আছে। ভ্যালু নিয়ে আমাদের একটা কনসেপ্ট সবার ঠিক আছে কিনা, সেটা হচ্ছে আমরা প্রজেক্ট কেন করি। প্রজেক্ট করি আসলে, কিন্তু আমি যদি এখানে লিখি, সবাই একটু খেয়াল করেন, এটা এই কনসেপ্টটা আমাদের সবার ঠিক থাকতে হবে। আউটপুট, আমি বলেছিলাম আগে, আউটপুট, আউটপুট থেকে আমরা পাই হচ্ছে আউটকাম, আর আউটকাম থেকে আমরা পাই হচ্ছে বেনিফিট। এবং আমি বোধহয় এক্সাম্পলও দিয়েছিলাম যে মহাখালী ওভারব্রিজ। সো মহাখালী ওভারব্রিজের যদি আমি এক্সাম্পল নেই, তাহলে আউটপুট হচ্ছে মহাখালী ওভারব্রিজটা, যে ফিজিক্যাল স্ট্রাকচারটা, আর আউটকাম হচ্ছে সেই ফিজিক্যাল স্ট্রাকচারটা ইউজ করে যে আমরা চেঞ্জটা ইমপ্লিমেন্ট করতে পারছি। হ্যাঁ, এখন দুই দিক দিয়ে যাওয়া হচ্ছে, নিচের রাস্তা দিয়ে যাচ্ছে, উপরের রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। সো এই যে চেঞ্জটা আমরা ওই ফিজিক্যাল স্ট্রাকচারটা ইউজ করে পাচ্ছি, সেটাকে আমরা বলছি আউটকাম। ঠিক আছে, আর আউটকামটাই কিন্তু আমাদেরকে ডেলিভারি দিবে বেনিফিট, যেটাকে আমরা বলি ভ্যালু। এবং এই ভ্যালুটা ডিফারেন্ট টাইপ হতে পারে, তাই না? সবসময় যে ফাইন্যান্সিয়াল হবে এরকম না, ফাইন্যান্সিয়াল তো অবশ্যই একটা থাকতে পারে। যেমন আমরা যদি এখন মহাখালী ওভারব্রিজের কথা বলি, তাহলে কি কি ভ্যালু হতে পারে? একটা ভ্যালু হচ্ছে যে আমাদের এখন সে নাম্বার অফ ভেহিকল, টাইম সেভ। হ্যাঁ, কি বললো? ইয়া কখন বললাম টাইম সেভিং, মানে টাইমটাও সেভ হচ্ছে। নাম্বার অফ ভেহিকল বেশি পাস করতে পারছে, তারপরে এনভায়রনমেন্টের কম ইয়া হচ্ছে, হ্যাঁ, তেল কম খরচ হচ্ছে, এরকম কিন্তু অনেকগুলো ভ্যালু আইডেন্টিফাই করা সম্ভব। সো এটা হচ্ছে বেনিফিট। তো আমরা যখন প্রজেক্ট করব, আমাদের অনেক সময় যেটা হয় কি, আমরা খুব শর্ট সাইটেড হয়ে যাই, ভাবি আমি প্রজেক্ট করতেছি, প্রজেক্টের ডেফিনেশন হচ্ছে আউটপুট তৈরি করা, ডেলিভারেবল তৈরি করা, তাই না? কিন্তু আমরা আসল যে ইন্টেন্ট, ভ্যালু ক্রিয়েট করা, এটা অনেক সময় আমরা ফোকাস হারিয়ে ফেলি। ঠিক আছে, এই ভ্যালুটা কোথায় ক্যাপচার হয়? বিজনেস কেসে, তাই না? এবং বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে। সেখানে কিন্তু আমরা এটা বলেই শুরু করি যে আমরা এই ভ্যালু ক্রিয়েট করবো। তো তার জন্য কিন্তু আমরা এই আউটকাম আইডেন্টিফাই করি যে আমাদের এই প্রোডাক্ট তৈরি করতে হবে কিংবা এই সার্ভিস তৈরি করতে হবে, যেটা আমাদের আলটিমেটলি এই ভ্যালুটা রিচ করতে দিবে। কিন্তু অনেক সময় আমরা কি হই, আমরা কিন্তু শর্ট ফোকাস হয়ে দেখা যায় ফুল টিম আউটপুট নিয়ে কনসার্ন। হ্যাঁ, আমরা কিন্তু দেখি না যে আসলে সামনের ভিশনটা কি আমাদের। তো আসলে এইটা এদিকে হবে যে এরকম হবে যে আমাদের ভ্যালুটা এটা আসলে আমাদেরকে ড্রাইভ করবে। এই জন্য কিন্তু আমরা অনেকগুলো টপিক পড়ছি, যেমন শেয়ার্ড ভিশন। আমরা কিন্তু বই নেই শেয়ার্ড আউটপুট, বলছে শেয়ার্ড ভিশন, যে আমাদের যাতে নর্থ স্টার, যেটা ধ্রুব তারা, সেটা যাতে ঠিক থাকে, আমাদের ফোকাস থাকে। এবং আমরা যে অ্যাজাইল নিয়ে এত কথা বললাম নানান ক্লাসে, সবগুলো কেন? যে অ্যাজাইলের কিন্তু একটা প্রাইম কনসার্ন হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কত কুইকলি উই ক্যান জেনারেট ক্রিয়েট ভ্যালু ফর আওয়ার কাস্টমার্স। এবং ফুল আউটপুট প্রেডিক্টিভে যেটা হয়, ফুল আউটপুট তৈরি করার পরে কাস্টমার ভ্যালু রিয়ালাইজ করার জন্য কাজ করতে পারে। কিন্তু আমরা অ্যাজাইলে কি করছি, খুব কুইকলি আমরা ইটারেটিভ এবং ইনক্রিমেন্টালি কিছু ডেলিভারি দিয়ে কাস্টমারকে বলতেছি তুমি স্টার্ট জেনারেটিং ভ্যালু। সো যেখানে সম্ভব সেখানে আমরা এটা করছি কিন্তু। সো এই পুরো ব্যাপারটা নিয়েই কিন্তু আমরা এখানে আবার একটু ডিসকাস করবো, আমাদের ফোকাসটা যাতে ভ্যালুতে থাকে, নট অনলি আউটপুট। ঠিক আছে, সো এই যে লিড অন ভ্যালু ডেলিভারি, তো এই টপিকটা কিন্তু পিএমআই আসলে মেইনলি আমি যদি বলি, পিএমআই আসলে অ্যাজাইল থেকে থার্ড করছে, যে অ্যাজাইলে তো আমাদের ফোকাসই থাকে ভ্যালু এবং খুব ফাস্ট ডেলিভারি দেওয়া, ইন্টারেটিভ এবং ইনক্রিমেন্টাল। সো আমরা যাতে ট্রেডিশনাল প্রজেক্টে এই জিনিসগুলো মাথায় রাখি, যেখানেই পসিবল সেখানে আমরা চেষ্টা করবো এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য। অলরাইট, সো communicate the vision, model attentive and responsive behaviors.
দেখেন আসলে খুব মাইন্ডসেটটা নিয়ে আসলে কাজ করার চেষ্টা করা হচ্ছে এখানে, যে আমরা যাতে সবাই ভ্যালু ড্রিভেন ভ্যালু ফোকাস করি। আর আরেকটা কথা আমাদের জানা দরকার যে আমরা কিন্তু নতুন একটা টপিক আসবে যে 7th এডিশনে, সেটা হচ্ছে সিস্টেম থিঙ্কিং। হ্যাঁ, সিস্টেম থিঙ্কিং বা সিস্টেম ভিউ। প্রজেক্ট কিন্তু একটা ডিসক্রিট জিনিস না, তাই না? এটা একটা আসলে হোল ভ্যালু ডেলিভারি ল্যান্ডস্কেপের কিন্তু একটা কম্পোনেন্ট হচ্ছে প্রজেক্ট। ভ্যালু ডেলিভারি করার জন্য আমরা ইউজ করি। সো ফলে সিস্টেম ভিউটা, হোল সিস্টেম ভিউটা থাকতে হবে ফুল অর্গানাইজেশন, একদম স্ট্র্যাটেজি থেকে পোর্টফোলিও, প্রোগ্রামস, প্রজেক্টস, অপারেশন, সবগুলো যাতে যে কানেকশন গুলো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাই ডিসক্রিট ভাবে যদি আমরা খালি প্রজেক্ট নিয়ে ফোকাস থাকি, তাহলে কিন্তু অনেক কিছু আসল ভ্যালু ডেলিভারি হবে না। ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু 7th এডিশনে একটা আলাদা টপিকই আসছে, যে সিস্টেম ভিউ থাকতে হবে পুরো হোল প্রজেক্ট টিমে। আর যে দেখেন, এটা খুব মনে রাখেন, এই যে জাস্ট ক্রিয়েট এ কালচার অফ আর্জেন্সি ফর ভ্যালু ডেলিভারি, এইটা এই মাইন্ডসেটটার উপরে কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায়। আমাদের মাইন্ডসেট শিফট করতে হবে, কালচার অফ আর্জেন্সি ফর ভ্যালু ডেলিভারি, কত কুইকলি উই ক্যান ডেলিভার ভ্যালু। ঠিক আছে, তো এটা কিন্তু একদিনে হবে না, কালচার কিন্তু একদিনে কোনো অর্গানাইজেশন তৈরি হয় না, সেটা টাইম লাগবে। সো সেটা কিন্তু আমাদের যত কুইকলি পারি আমরা অ্যাডপ্ট করতে হবে। এস্টাবলিশ এন্ড কাল্টিভেট দ্যাট আর্জেন্সি ইন আওয়ার কালচার অ্যাজ অ্যান অনগোয়িং টাস্ক। ঠিক আছে, তারপর হচ্ছে কমিট টু এন্ড বি অ্যাকাউন্টেবল ফর স্ট্রাইভিং টুয়ার্ডস দ্যাট ভিশন, রিপ্রেজেন্ট দ্য ভয়েস অফ দ্য কাস্টমার টু ক্রিয়েট রেলেভেন্সি এন্ড পার্সোনালাইজ দ্য ভ্যালু। কাস্টমার ফোকাস হতে হবে। হ্যাঁ, বিজনেস ভ্যালু ডেফিনেশন আমরা আগেও আলোচনা করেছি, পিএমবকে 1 নম্বর চ্যাপ্টারে ছিল। ঠিক আছে, বিজনেস ভ্যালু, এবং বিজনেস ভ্যালু দুইটা আমরা বলি, একটা হচ্ছে ট্যানজিবল হতে পারে, ইনট্যানজিবল হতে পারে, কিংবা বোথ হতে পারে, সেটাকে আমরা বলতেছি বিজনেস ভ্যালু। এবং আমরা বিজনেস ভ্যালু যদি এলিমেন্টস দেখি, তাহলে দেখবেন যে ফাইন্যান্সিয়াল গেইন হতে পারে, সোশ্যাল আপগ্রেডিং এর জন্য হতে পারে, সোশ্যাল পারপাসে হতে পারে, কোনো কিছু ইমপ্রুভমেন্ট, প্রোডাক্ট সার্ভিস ইমপ্রুভমেন্টের জন্য আমরা, সেটা একটা ভ্যালু। আমার প্রজেক্টের জন্য ভ্যালু কি সেটা আইডেন্টিফাই করা খুব ইম্পর্টেন্ট। বরঞ্চ আসলে ভ্যালু থেকে আসলে শুরু হয় কোন প্রজেক্টটা আমরা করব, করলে আসলে ভ্যালুটা জেনারেট করতে পারবো, কোন ধরনের প্রজেক্ট করব। নতুন কাস্টমার তৈরি করা, সেটা কিন্তু একটা ভ্যালু। ফার্স্ট টু মার্কেট, দ্যাট ইজ অলসো ভ্যালু, মার্কেটে সবার আগে আমি প্রোডাক্ট নিয়ে যাব। টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট, দ্যাট ইজ অলসো সাম কাইন্ড অফ ভ্যালু। সো এগুলো কিন্তু বিজনেস ভ্যালু এলিমেন্টস বা এক্সাম্পল। সো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আমার কাস্টমারের জন্য বা যে স্টেক হোল্ডারের জন্য আমরা কাজ করতেছি, তার জন্য আসলে কোনটা ভ্যালু, এবং সেই ভ্যালুটা শুরুতে আইডেন্টিফাই করবো, থ্রু আউট দ্য প্রজেক্ট সেটাকে এক্সামিন করবো, ইভ্যালুয়েট করবো, এবং যখন ডেলিভারি হবে তখন আমরা এনশিওর করবো যাতে যে ভ্যালুটা নিয়ে আমরা কাজ শুরু করছি ওটা রিয়ালাইজ হয়। এবার আসি আমরা একটু অ্যাজাইলের পার্সপেক্টিভে। অ্যাজাইলের পার্সপেক্টিভে আমরা কি করি? প্রথমে আমরা তৈরি করি ভিশন, তারপর তৈরি করি রোড ম্যাপ, তাই না? এই ফিগারটা আমার কাছে ভালো লাগছে। আমি একটা ব্যাচকে একটা কাজ দিয়েছিলাম, দেখেন তো এই যে ফিগারটা দেখা যাচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছেন ফিগারটা? হ্যাঁ, আমি আলোচনা করছি, তো একটা টিমকে দিয়েছিলাম, আমরা খুব সুন্দর একটা ডিজাইন দিয়েছি, আমার কাছে ভালো লাগছে। যে আমরা প্রেডিক্টিভ প্রজেক্টে কি করি, প্রজেক্টকে ভেঙে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার তৈরি করি, এবং তার নিচে থাকে ওয়ার্ক প্যাকেজ, ওয়ার্ক প্যাকেজের নিচে থাকে টাস্ক। এই সিম্পল ব্রেকডাউন হয়। এখন এই ডাব্লিউবিএস অনেকগুলো লেভেল থাকতে পারে, মেজর কম্পোনেন্ট, তারপরে আরো ছোট কম্পোনেন্ট, তারপরে লাস্টে গিয়ে ওয়ার্ক প্যাকেজ। কিন্তু অ্যাজাইলের সেম জিনিসটাকে আমরা একটু অন্যভাবে, অন্য টার্মিনোলজি ইউজ করি। আমি আলোচনা করছি এবং শিডিউল চ্যাপ্টারে আমি দেখাছিলাম যে প্রোডাক্ট ভিশন ড্রাইভ করে প্রোডাক্ট রোড ম্যাপকে, তাই না? তার মানে আমাদের প্রোডাক্ট, এরকম আমি এক্সাম্পল দিয়েছিলাম যে আমি একটা ই লার্নিং প্ল্যাটফর্ম বানাচ্ছি, এবং আমি বলছি যে আমি ই লার্নিং নাম্বার 1 ই লার্নিং প্ল্যাটফর্ম হবে বাংলাদেশে, এবং বাংলায় ডেলিভারি দেব। সো সেটার জন্য রোড ম্যাপ যখন আমি সেট করেছি, রোড ম্যাপ মানে কি, টাইম থাকবে একটা, যে আমি 6 মাসে এই প্রোডাক্টটার কিছু অংশ ডেলিভারি দেবো, নেক্সট 6 মাসে অ্যানাদার, আর নেক্সট 6 মাসে অ্যানাদার ডেলিভারি। সো এটা হচ্ছে প্রোডাক্ট রোড ম্যাপ, টাইমের সাথে যেটা থাকবে। এবং সেই প্রোডাক্ট রোড ম্যাপে, একটা রোড ম্যাপে আমরা একটা রিলিজ দেবো, রিলিজ 1, রিলিজ 2, রিলিজ 3। তারপরে আবার রিলিজ প্ল্যানের আন্ডারে থাকে এপিক। এপিক মানে আসলে চাঙ্ক অফ ফিচার্স, মানে অনেক বড় ফিচার যেটাকে ভাঙতে হবে আরো, যেটা আমরা ডাব্লিউবিএস এর যে মেজর কম্পোনেন্ট, মাইনর কম্পোনেন্ট, এইভাবে যে আমরা ব্রেকডাউন করি বিভিন্ন লেভেলে। সো সেটা হচ্ছে এপিক বলা হয়। এপিক এর নিচে থাকে থিম। থিম মানে আসলে কালেকশন অফ ফিচার্স, মানে এপিক এর চেয়ে আরেকটু ছোট। এবং তারপরে
থিম হচ্ছে কনসিস্ট অফ মাল্টিপল ফিচার্স, আমরা বলি থিম। এই টার্মগুলো অ্যাজাইলে ইউজ হয়, হ্যাঁ, মাঝখানের ইন্ট্রোডিউস যে ব্রেকডাউন গুলো, এবং ফিচারের নিচে থাকে ইউজার স্টোরি, এবং তারপরে থাকে কি টাস্ক। সো জিনিসটা কিন্তু সেম, দেখছেন? হ্যাঁ, আমি আগে আলোচনা করেছিলাম, সেই ছবিটা আমি আপনাদের শেয়ার করব। তো এই টার্মগুলো একটু মনে রাখেন, পরীক্ষায় কিন্তু এপিক, থিম এসব শব্দ আসতে পারে, আমাদের বুঝতে পারছি, তাই না? এপিক মানে হচ্ছে মাল্টিপল থিমস, থিমস মানে হচ্ছে মাল্টিপল ফিচার্স, আর মাল্টিপল স্টোরি মিলে হচ্ছে ফিচার, আর মাল্টিপল টাস্ক মিলে একটা ইউজার স্টোরি। সো রোড ম্যাপটা আসলে আমাদেরকে ডিফাইন করে যে আমরা আসলে কখন কোন স্টেজে কি পেতে যাচ্ছি এবং কি আমাদের পাওয়া দরকার মার্কেটের জন্য। যে প্রোডাক্ট নিয়ে আমরা যাচ্ছি সেই প্রোডাক্টটা আসলে কখন কিভাবে লঞ্চ করলে আমরা ভ্যালু ক্রিয়েট করতে পারবো। সো এই রোড ম্যাপটা আসলে বিভিন্নভাবে প্রেজেন্ট করা হয় অ্যাজাইলে। আমি বোধহয় একটা ফিগার দেখিয়েছিলাম আপনাদের, যে অনেকভাবে দেখানো হয় যে রোড ম্যাপটা কিভাবে তৈরি করা হয়। নর্মাল জাস্ট যে আমি যেটা দেখালাম একটু আগে, 3টা ব্লকে হতে পারে, কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, এবং তার আন্ডারে থাকে যে আমি এর মধ্যে কি কি এপিক, থিম এবং ফিচার ডেলিভারি দেব, এরকম। সো এইটার ফিগার স্টুডেন্ট ম্যানুয়ালে আছে কি? আমার মনে হয় না আছে, কোথায় যেন স্টুডেন্ট ম্যানুয়ালে এক জায়গায় আছে, দেখবেন যে প্রোডাক্ট রোড ম্যাপের একটা ফিগার দেওয়া আছে। সেটা নানাভাবে তৈরি করা যেতে পারে। আর ফিচারটা আসলে আমাদেরকে কি দিবে, আমাদেরকে আসলে ফিউচারটা দেখাবে যে আসলে কখন কি পেতে যাচ্ছি আমরা। এবং এই টার্মটা এসেছে আসলে ইয়া থেকে, অ্যাজাইল থেকে। এবং আমরা এখানে যে এই যে শর্ট টার্ম এবং লং টার্ম ভিজুয়ালাইজেশন অফ দ্য প্রোডাক্ট, আমরা প্রথম কোয়ার্টারে কি পেতে যাচ্ছি, দ্যাট ইজ আওয়ার শর্ট টার্ম, তার প্রথম 1 মাস বা 2 মাস কি পেতে যাচ্ছি। আর লং টার্ম হচ্ছে আমাদের তো ভিশন সেট করে রাখছি যে আমরা নাম্বার 1 ই লার্নিং প্ল্যাটফর্ম হবো। ইনক্রিমেন্টাল ডেলিভারি যেখানেই পসিবল, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ওয়ে, যদি আমরা ইনক্রিমেন্টাল ডেলিভারি দিতে পারি অ্যাজাইলের কনসেপ্ট, কিন্তু আমরা এখন সব প্রজেক্টে কিন্তু ট্রাই করব যে আমরা যদি পসিবল হয় যে এখানে আমাদের ইনক্রিমেন্টাল ডেলিভারি দেওয়া সম্ভব, ওয়াই নট? কারণ ইনক্রিমেন্টাল ডেলিভারি দিলে কাস্টমার কিন্তু কুইকলি ভ্যালু পাবে। আর এটার জন্য আমরা কি করি, এমভিপি শব্দটা আমরা আগে ইউজ করেছিলাম, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। ডেফিনিশন হচ্ছে দ্য স্মলেস্ট কালেকশন অফ ফিচার দ্যাট ক্যান বি ইনক্লুডেড ইন আ প্রোডাক্ট ফর কাস্টমার টু কনসিডার ইট ফাংশনাল। কিছু ফিচার এক করে আমরা কোন একটা ইটারেশনে তৈরি করলাম এমভিপি, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, যেটা আসলে ইউজেবল, ঠিক আছে, ফাংশনাল, সেটা হচ্ছে এমভিপি। আরেকটা নতুন আমরা টার্ম দেখবো, সেটাকে এখানে চ্যাপ্টারে আছে, সেটা হচ্ছে এমবিআই। এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, এটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে দুটোর মধ্যে মেইন পার্থক্য কি। আচ্ছা, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট কি হেল্প করে আমাদেরকে, দেখেন, চ্যানেল ফিডব্যাক এন্ড আইডিয়া জেনারেশন। আমাদের আইডিয়াটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা কিন্তু কাস্টমারকে খুব দ্রুত তৈরি করে দেখাচ্ছি। তারপর কাস্টমার ফিডব্যাক নিয়ে তারপর আমরা কিন্তু আবার ওটাকে চেঞ্জ করছি। তারপর সিঙ্কস রেজাল্ট কুইকলি প্রোভাইডস ইন্সপিরেশন টু দ্য টিম, ঠিক আছে, যারা ইন্সপায়ার্ড হয়, ঠিক আছে, এবং ইটস অ্যাকচুয়ালি মডেলস আর্জেন্সি, যে আমরা কুইকলি করতেছি। allows all stakeholders to see and experience project outcomes, এবং ওটা ইউজ করে যারা স্টেকহোল্ডার, যাদের জন্য আমরা করতেছি, তারা কিন্তু আউটকামটা জেনারেট করতে পারে। আচ্ছা, আরেকটা আমরা বলতেছি, সেটা হচ্ছে মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট, এমবিআই। এটা আসলে পিএমআই প্রমোট করার চেষ্টা করছে। এই টার্মটা অ্যাজাইল এরিয়ায় খুব একটা পপুলার না। অ্যাজাইল এরিয়াতে সবাই এমভিপি নিয়ে কথা বলে, এমভিপি। কিন্তু এমভিপিটার আসলে লিমিটেশন হচ্ছে এরকম, মানে আমি পিএমআই পার্সপেক্টিভে বলতেছি যে এমভিপি আসলে আপনি একটা ইটারেশনের পরে যে ফিচার দিবেন ওইটাই আসলে আপনি মার্কেটে নিয়ে যাওয়া আসলে কোয়াইট ইম্পসিবল হয়, তাই না? কয়েকটা এমভিপি একসাথে করে হয়তো আপনি মার্কেটে নিতে পারবেন, কিন্তু প্রতি ইটারেশনে ইউ উইল ক্রিয়েট এমভিপি, এবং সেটা মার্কেটে গিয়ে আপনি ভ্যালু জেনারেট করবেন, এটা আসলে সবসময় হয় না। রাদার আমরা এমভিপি ইউজ করি মেইনলি যা ভায়াবল, শব্দটা কিন্তু ভায়াবল, তাই না? মানে আমার আইডিয়াটা ভায়াবল কিনা, হ্যাঁ, এটা আমার কাস্টমার ঠিক মতো অ্যাকসেপ্ট করবে কিনা, এই ফিডব্যাকটা নেওয়ার জন্য কিন্তু আমরা ভায়াবল ইনক্রিমেন্টটা তৈরি করি। সেই জন্য ওটাকে বলা হচ্ছে জাস্ট আইডিয়াটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা ছোট্ট একটা কম্পোনেন্ট বা সামান্য কিছু ফিচার মিলে একটা ফাংশনালিটি দিই। কিন্তু যেটা হচ্ছে মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট, সেটা আসলে এমন একটা ইনক্রিমেন্ট, হ্যাঁ, যেটা হয়তো প্রতি ইটারেশনে পাওয়া যাবে না, কয়েকটা ইটারেশন পর হয়তো আমরা একটা ইনক্রিমেন্ট তৈরি করতে পারবো, যেটা ডাইরেক্টলি ভ্যালু ক্রিয়েট করবে এবং আমার রেভিনিউ জেনারেট করবে। সেটাকে বলা হচ্ছে মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। তাহলে মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট কিন্তু ডাইরেক্টলি রেভিনিউর সাথে কানেক্টেড, যেটা রেভিনিউ জেনারেট করবে। আর এমভিপি আসলে রিসার্চ বা পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, নট দ্যাট উইল গিভ মি ভ্যালু অর
রেভিনিউ ডাইরেক্টলি। এই দুইটা আসলে মেইনলি পার্থক্য এমবিপি এবং এমবিআই এর মধ্যে। সো এমবিআই কিন্তু পিএমআই আমরা বলছিলাম যে পিএমআই কিন্তু একটা প্রমোট করছে ডিসিপ্লিন অ্যাজাইল। হ্যাঁ, ওদের একটা মানে অ্যাজাইল নিয়ে অ্যাজাইল এরিয়ায় পিএমআই এর একটা স্টেপস, বিগ স্টেপস। সো সেখানে কিন্তু ওরা স্মলেস্ট অ্যামাউন্ট অফ ভ্যালু দ্যাট ক্যান বি অ্যাডেড টু এ প্রোডাক্ট অর সার্ভিস দ্যাট বেনিফিটস দ্য বেনিফিট, সেটাকে পিএমআই বলছে এমবিআই। তো পিএমআই এর সাথে আরো কয়েকটা টার্ম নিয়ে আসছে, যেমন আমরা এমপিপি সবচেয়ে বেশি শুনি, তারপরে হচ্ছে আরেকটা শব্দ আছে এমএমএফ, মিনিমাম মার্কেটেবল ফিচার, তারপর আরেকটা হচ্ছে এমবিআই, মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। আরেকটা কি যেন টার্ম আছে আমার এই মুহূর্তে মনে আসতেছে না। সো আমরা এটা বাদ দিই, আমরা আসলে এমবিপি তে ফোকাস করব। আর এমবিআই পিএমআই প্রমোট করার চেষ্টা করছে, যেটা আসলে একদম আলটিমেট ভ্যালু জেনারেশনের জন্য যে ফিচারটা আমরা কাস্টমারকে ডেলিভারি দিচ্ছি, সেটাকে বলা হচ্ছে এমবিআই। সো এমবিআই থেকে পরীক্ষায় শিওরলি একটা প্রশ্ন আসবে আর কি, যেহেতু পিএমআই এটা প্রমোট করার চেষ্টা করছে। সো এটার একটা ভিডিও আমরা দেখবো, এটা সেকশনটা শেষ হয়ে গেলে। সো এখানে এমবিআই নিয়ে আরো কথাবার্তা আছে, আমার মনে হয় ভিডিওটা দেখলে আরো ভালো হবে আপনাদের। আর আমরা সাইকেলস ইউজ করছি না, সাইকেল মানে কি ইটারেশন, এবং টাইম বক্স আমরা ইউজ করছি। আমরা যেখানেই চেষ্টা করবো যে ইটারেটিভ ভাবে কাজ করা যায় সেখানে আমরা করব। টাইম বক্স ইজ অ্যালো ফর বেনিফিট কি, টাইম বক্স যদি ইউজ করি আমরা টাইম সেট একদম 4 সপ্তাহ বা 2 মাস, হ্যাঁ অ্যাজাইল 4 থেকে 6 সপ্তাহ প্রেফার করে। কিন্তু আপনি যদি এরকম করেন যে আমার আসলে 8 সপ্তাহ কাজ করবেন বা 3 মাস কাজ করবেন, এটাও পসিবল, মানে কোনো আপনার জন্য কাস্টমাইজ এবং প্রজেক্টের জন্য ইউ ক্যান কাস্টমাইজ। সো টাইম বক্সেস অ্যালোস ফর বেটার টেলিমেট্রি ওভার টাইম, তাই না? মানে আপনার সময়ের উপরে বেটার কন্ট্রোল নিয়ে আসবে। টাইম বক্সেস ক্রিয়েট এ সেন্স অফ আর্জেন্সি, তাই না? যে এই টাইমের মধ্যে আমাকে ডেলিভারি দিতেই হবে। সো একটা সেন্স অফ আর্জেন্সি কিন্তু ডিফারেন্ট ভাবে কাজ করে। তারপরে আমরা ইজিলি প্রোগ্রেস মেজার করতে পারি প্রতিটা টাইম বক্সের শেষে। এবং এটা কি হবে, আপনি যখন এরকম টাইম বক্স কয়েকটা করবেন তখন কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারবেন যে আপনার টিম আসলে কি পরিমাণ ডেলিভারি দিতে পারবে। একটা ফার্স্ট সিচুয়েশনে কিন্তু আমরা অনেক সময় স্টোরি বলতে পারবো না যে কত স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারবে। আমার টিমের ভ্যালোসিটি কি 30, 40 নাকি আসলে 50, এটা আসলে কয়েকটা ইটারেশনের পরে আমরা মোর প্রেডিক্টেবল মেজারমেন্ট দিতে পারবো, যেটা আসলে কাস্টমারের জন্য ভালো হবে। সে বুঝতে পারবে যে আসলে আমি কি পেতে যাচ্ছি, কি পাওয়া সম্ভব আমার টিমের কাছ থেকে। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা শিডিউলেও আলোচনা করছি, একই জিনিস একটু রিপিটেশন হচ্ছে এখানে। সো ফাইনালি হচ্ছে আমাদের যে আমরা শিখলাম এতক্ষণ, সেটা আসলে অনগোয়িং মেজার, অনগোয়িং প্রোগ্রেস। সো প্রথমে আমাদেরকে ডিফাইন করতে হবে, এটা অবশ্যই ভালো মতো করবো। আমি বারবার বলছি, এটা কিন্তু সিরিয়ালি সিকোয়েন্সিয়ালি ভালো মতো করবো। কাস্টমারের ভ্যালু কি সেটা আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, এবং তাদের এক্সপেকটেশনকে আইডেন্টিফাই করতে হবে। তারপর সেট টার্গেটস এন্ড বেসলাইন বেসড অন এক্সপেকটেশন, এমপ্লয় ম্যাট্রিক্স যাতে আমরা মেজার করতে পারি, ইউজ এফিশিয়েন্ট ডেটা কালেকশন ম্যাট্রিক্স এন্ড মেথডস, তারপর কালেক্ট ডেটা, তারপর হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেস ডেটা, কম্পেয়ার প্রোগ্রেস উইথ বেসলাইন। বিজনেস কেস বলেন বা যাই বলেন, সবকিছু কিন্তু প্রতিটা ফেজে বা প্রতিটা টাইম বক্সের পর আপনাকে মিলাই দেখতে হবে, ঠিক আছে? অলরাইট, সো লেটস সি, আমরা একটু ভিডিওটা দেখি যে ভিডিওটাতে কি আছে। ভিডিওটা আসলে আমাদের পিএমটির সাথে না, এটা আসলে অন্য একটা কোর্সের সাথে দেওয়া। সো সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এই যে এটা দেখি আমরা। সাউন্ড মনে হয় শোনা যাচ্ছে না, না? আমি শেয়ারই করি নাই তো, সরি। আচ্ছা, When you're using incremental releases to expand or enhance an existing product or service, how do you figure out what each of these releases should include? You use a minimum business increment. It's the smallest releasable chunk of value that makes sense from a business perspective. But that raises an interesting follow-up question. How do you figure out a minimum business increment?
You answer a number of questions. Who is it for? Have you developed cases to describe the value? Does it meet your definition of done? What's needed to develop it? What teams will be involved in creating it? Are there any system or application architectural issues that need to be explored? Will you need documentation? Will you need marketing? Minimum business increments are one of the most useful concepts in Agile, perfect for setting your Agile increment. সবাই দেখতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আমি একটু এমভিপির একটা ইয়ে আছে সেটা একটু দেখাই, তাহলে বেটার হবে। এমভিপিটা দেখি। আপনার হচ্ছে এমভিপি। One of the cornerstones of Agile is to release incrementally. Build a small but complete piece, release it, learn from it, pivot if needed, and then do it again. But that's not all there is to it. What you build in each of these incremental releases depends on what your objective is. If you're trying to figure out whether a new product or service is viable, you probably should release a minimum viable product. A minimum viable product is often a prototype, where some functionality is simulated or even performed manually. The idea is to do just enough work to get something in front of potential customers and learn what they really want. Because a minimum viable product is an investment for discovery. If you're expanding or enhancing an existing product or service, you probably should release a minimum business increment. A minimum business increment is the smallest releasable chunk of value that makes sense from a business perspective. A minimum business increment is an investment for revenue. Minimum business increments offer several benefits. They add value for your customers. They help you determine if you're building the right thing. They help you figure out if you're building the right way. They give you a way to determine if what you're building is actually useful. And they enhance your ability to deliver value in the future. Minimum business increments are one of the most useful concepts in Agile, perfect for setting your Agile increment. তাহলে দেখেন দুইটা শব্দ কিন্তু ইয়ে আছে কিন্তু এখানে, একটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট টু ডিসকভারি, এমভিপি, হ্যাঁ, আর আর এমবিআই হচ্ছে ইনভেস্টমেন্ট টু বিজনেস, তাই না, অথবা ইনক্রিমেন্ট রেভিনিউ। সেই দুইটা কিন্তু দুইটা একটু লিখে রাখেন। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট টু ডিসকভারি, যে কোনটা আমার কাস্টমারের জন্য ভায়াবল মিনিমাম, আর হচ্ছে ইনভেস্টমেন্ট টু বিজনেস বা ইনভেস্টমেন্ট টু প্রফিট অথবা রেভিনিউ, সেটা হচ্ছে এমবিআই। ঠিক আছে, আমরা একটু স্টুডেন্ট ম্যানুয়ালে যাব, দেখি এখানে কি আছে আমাদের। স্টুডেন্ট ম্যানুয়াল, আমরা কোথায় আছি? ডুইং দ্য ওয়ার্কে আছি এবং হচ্ছে এক্সিকিউট প্রজেক্ট টু ডেলিভার বিজনেস ভ্যালু। আচ্ছা, ওকে, প্রশ্ন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, দেখেন এখানে আমরা যদি 3 নম্বর প্রশ্নটা দেখি, তানভীর বলেন 3 নম্বর প্রশ্নটা আপনি বলেন, আর অ্যানসার কি হবে সেটা চেষ্টা করেন তানভীর। জি ভাইয়া। হ্যাঁ। As a project team gains better understanding of the value their product might deliver, they are excited to make a product a reality. Due to the volume of the feature and the work required, the project team decided to deliver incrementally. What are some benefits to this strategy? Choose 3. ইনক্রিমেন্টাল ডেলিভারির লাভ কি কি আমাদের, বেনিফিট কি? জি ভাইয়া। তাহলে কি হবে? Create a instrument that's এই 2 আর 4 তো মনে হচ্ছে হবে, আর একটা what are the benefits কি? জি ভাইয়া, এটা allow progress to be realized. এটা একটা,
তারপরে 4 নাম্বার লাস্টেরটা ভাইয়া enables the end user to provide feedback. হ্যাঁ, তাই না? ফিডব্যাক দিবে, ইমপ্লিমেন্ট জি হলে তো ভাই। আমরা ক্যান ইজিলি টেক ফিডব্যাক। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে to discard or ignore the challenging Ignore. word. এক নম্বরটা কি হয়? এই, আরফান কি এখনো রাস্তায়? না এখন ভাই। না, আজকে তো বাসায়। আরফান আজকে বাসায় আছে। create a sense of urgency to deliver it. এই 1 আর 4 এর ভিতরে একটু কনফিউজিং লাগছে। আমাদের এই পুরো টপিকটার নাম কি ছিল? মেইন টপিকটা, মেইন অবজেক্টিভ তো এটা ছিল। urgency. Yeah. Create a Project sense of with urgency. urgency. হ্যাঁ, তো এটা তো হবেই, এটা তো মাস্ট। 1, 2 আর 5 1, 2 আর 5 সিনিয়র লিডারশিপ প্রমোট দেয়ার ওয়ার্ক, এটার সাথে আসলে কোনো সম্পর্ক নাই। তারপরে অ্যালোজ দ্য টিম টু ডিসকার্ড অর ইগনোর দ্য চ্যালেঞ্জিং ওয়ার্ক, এটাও আসলে তো হচ্ছে না আর কি। হ্যাঁ, জি। চ্যালেঞ্জিং ওয়ার্ক তো থাকতেই পারে, সেটা তো করতেই হবে, লাগে, আমার কাস্টমার চায়। তাহলে এই যে 1, 2 এবং 1 2 আর 5, 5 ভাই। জি। এবং এইটা কিন্তু আমাদের পুরো টপিকটার কিন্তু মেইন অবজেক্টিভ এইটা ছিল, আর্জেন্সি, সেন্স অফ আর্জেন্সিটা, যেটা আমাদের আসলে অনেক সময় ল্যাগিং, স্পেশালি যদি আমরা যারা প্রেডিক্টিভ ধরনার লোকজন, তারা কিন্তু খুবই স্লো মুভিং মানুষজন, ভাবে যে হবে, আস্তে আস্তে হবে, মানে এটা যে আসলে খুব কুইকলি একটা সেন্স অফ আর্জেন্সি, এটা অনেক সময় থাকে না। আর যেহেতু প্রজেক্টগুলো খুব লং টার্ম হয়, সবকিছু কিন্তু এই যে জানেন না যে আমরা মেট্রো, যে কলকাতার যে মেট্রো প্রজেক্ট, সেই প্রজেক্টটার লেন্থ কত ছিল, কারো ধারণা আছে? মেট্রো প্রজেক্টটা করতে কত বছর লাগছিল? কলকাতার মেট্রো, যেখানে আমাদের জীবনানন্দ দাস কি যেন মারা গেছিল নাকি মেট্রোর নিচে পড়ে, কারো জানা আছে? যে যে মেট্রো প্রজেক্ট আমরা এখন করতেছি বাংলাদেশে, সেম মেট্রো প্রজেক্টটা যে কলকাতায় হয়েছিল, আমি মনে নাই 70s বা 80s এর দিকে শুরু হয়েছিল এটা, সেটা কত বছর লেগেছিল, কারো ধারণা আছে? 13 বছর কি ভাই? মানে আমার ধারণা নাই, তারপর মনে হ্যাঁ, হয়। এটা মোস্ট প্রবাবলি 25 থেকে 27 ইয়ার্স। এই প্রজেক্ট করারই দরকার ছিল না ভাই, এত বড় লেন্দি প্রজেক্ট। এবং এটা প্রায় অনেক প্রজেক্ট ম্যানেজমেন্টের বইয়ে কেস হিসাবে আছে যে এত সময় কেন লাগলো, এটা একটা গবেষণার বিষয় ছিল। সেই গবেষণায় একটা চমৎকার জিনিস আসছে, মানে অনেক জিনিস আসছে, তার মধ্যে একটা জিনিস আসছে যে প্রজেক্টটা যখন তৈরি করা হয়, দুইটা জিনিস হয়েছিল। একটা হচ্ছে যে একদম কলকাতার সেন্টার থেকে প্রজেক্টটা শুরু করছিল। জানেন যে আমরা যদি মতিঝিল থেকে কোনো কাজ শুরু করি, বা ফার্মগেট বা গুলিস্তান, তাহলে কি অবস্থা হবে? সবচেয়ে ক্রাউডেড, তাই না? এই কয়েকটা জায়গায় আমাদের, তাহলে কি হবে? মানে সবকিছু কিন্তু স্লো হয়ে যাবে, সব স্টাক হয়ে যাবে। ওরা করছে কি একদম সেন্টার থেকে শুরু করছে, ফলে সেন্টার থেকে করা মানে খুবই টাইম কনজিউমিং হচ্ছিল ব্যাপারগুলো। আসলে করা উচিত কি ছিল কি, চারদিক থেকে পেরিফেরাল গুলো আগে ডেভেলপ করা দরকার ছিল, তারপরে মাঝে এসে কানেক্ট হওয়া হবে। এটা একটা টেকনিক্যাল প্রবলেম ছিল। আর আরেকটা খুবই মজার প্রবলেম ছিল, যে এই প্রজেক্টটাতে হিউজ একটা প্রজেক্ট, বিশাল ইনভেস্টমেন্ট ছিল, বিশাল টাকা পয়সা ছিল, প্রজেক্টের জন্য বিভিন্ন সাইট তৈরি করা হয়েছিল, এবং সেই সাইটগুলো একটা সিটির মতো ছিল, যেখানে মানে যত কর্মকর্তা কর্মচারী আছে, প্রজেক্টের ওয়ার্কার আছে, প্রজেক্ট আছে, সবার জন্য এক একটা সিটির মতো তৈরি করা হয়েছিল। আবাসিক এলাকা থেকে হাসপাতাল, স্কুল, কলেজ, সব ফ্যাসিলিটিস ছিল। ফলে কি হয়েছে, এটাও একটা নেগেটিভ সাইন ছিল যে এটাতে খুব আরামে আছি আমরা, এত ফ্যাসিলিটিস, সেই এক্সট্রা ফ্যাসিলিটিস এটাও কিন্তু প্রজেক্টটাকে স্লো করে দিয়েছিল। যে আমরা যদি 5-10 বছরের মধ্যে করে ফেলি, তাহলে তো আমার বাচ্চা কাচ্চা কিন্তু পড়াশোনা করতেছি, এক্সট্রা বেনিফিট পাচ্ছে, সবকিছু হয়ে যাবে। সো দেখেন, এই যে সেন্স অফ আর্জেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই আমাদের যে মেট্রো প্রজেক্ট হচ্ছে না, ডিটিসিএ যারা অথরিটি, তাদের আমার একটা সুযোগ হয়েছিল প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্লাস নেওয়ার। এই প্রজেক্টটা শুরুর আগে খুবই ইন্টারেস্টিং। ওখানে মানে জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে সবাই ছিলেন। ক্লাসটা আমি যখন নিচ্ছিলাম, আমি এক্সাম্পলটা ওনাদেরকে বলছিলাম, এবং ওনাদেরকে যখন আমি প্রিন্স 2 এবং পিএমপি নিয়ে অনেক কথা বললাম আর কি, এবং অনেক কিছু করার চেষ্টা করলাম, মানে এত নেগেটিভ, মানে কোনো কিছু একসেপ্ট করুন না, যাই বলি তাই খেতে চাই ওরা। এইভাবে হয় নাকি? এভাবে হবে না প্রজেক্ট। সো এটা আমার একটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স, মানে আমি যাই বলতে চাই, না এটা আপনি কি বলতেছেন, এটা হয় নাকি, এটা হবে না।
কোথায় পিএম বা পিএস টু বলতে হবে না, মানে ওনারা এত তাদের মানে অ্যাকসেপ্টেন্স মানে ওপেন মাইন্ড, এমন একটা প্রবলেম হলো মানে ক্লাস না খুবই টাফ হয়ে গেছে, ওটা আমার সবচেয়ে চ্যালেঞ্জিং একটা ক্লাস ছিল। হ্যাঁ, সো এই হচ্ছে অবস্থা আর কি। সো আমার মনে হয় এখন চেঞ্জ হচ্ছে অনেক, এবং ওখানে আমাকে উনি ওখানকার যে আসলে মেইন ইয়া ছিল, প্রজেক্ট ডিরেক্টর না, যিনি আসলে প্রজেক্টের সাথে খুব টেকনিক্যালি ইনভলভ ছিল, উনি মানে ইয়া বলতেছিল যে আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে যে ইয়ারা কাজ করে আমাদের সাথে কনসালটেন্টরা, তারা আসলে কি করে সেটা আমরা নিজেরা বুঝতে পারি না। হ্যাঁ, তাদের ল্যাঙ্গুয়েজ মানে কি, মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের ল্যাঙ্গুয়েজ তারা জানে না, এবং তারা আসলে কি ডেলিভারি দিচ্ছে, আসলে দিচ্ছে কিনা ঠিক মতো, সেটাও করার আমাদের লোকজন নাই ওটাকে ভেরিফাই করা। ওকে, সো নাও লেটস টক অ্যাবাউট ম্যানেজ কমিউনিকেশনস। ঠিক আছে, সো দেখেন কমিউনিকেশন কিন্তু মানে ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, তাই না? এবং আমরা কোন একটা জায়গায় শুরুতে যখন আমরা নলেজ এরিয়া বলছিলাম, 10টা নলেজ এরিয়া এভাবে আমি দেখাচ্ছিলাম, স্টেক হোল্ডার, তাই না, স্কোপ, টাইম, কস্ট, এভাবে বলছিলাম 10টা নলেজ এরিয়া, মানে যে আসপেক্ট গুলো থ্রু আউট দ্য প্রজেক্ট আমাদেরকে কন্টিনিউয়াসলি ম্যানেজ করতে হয়। তার মধ্যে আমরা বলছিলাম যে কমিউনিকেশন ম্যানেজমেন্ট, তার মধ্যে একটা হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা বুঝছিলাম যে 90% প্রজেক্ট ম্যানেজার্স টাইম ইজ কি প্রজেক্টে, কমিউনিকেশন ম্যানেজমেন্ট 90% টাইম। সো তার মানে কমিউনিকেশন কিন্তু একটা বিরাট ফ্যাক্টর, কমিউনিকেশন ঠিক মতো করতে পারে, এবং ভালো কমিউনিকেটর না হলে প্রজেক্ট ম্যানেজ করা আসলে নিয়ারলি ইম্পসিবল যদি ভালো কমিউনিকেটর হতে না পারি। সো ম্যানেজ কমিউনিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা যখন আমরা করবো তখন আসলে আমি যদি একটু এটা দেখাই, কোনটা দেখাবো, ওই যে জায়গাটা, করে ফেলেছি। দেখতে পাচ্ছি না, এই যে এটা আসতেছে, এই যে পাইছি আমরা প্রসেস এবং জি ভাইয়া। আচ্ছা, এখানে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোনটা করতেছি আসলে, কমিউনিকেশন ম্যানেজমেন্ট। ঠিক আছে, সো এখানে কিন্তু তিনটা মেইনলি প্রসেস, এই তিনটা এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। প্ল্যান কমিউনিকেশন ম্যানেজমেন্ট, প্ল্যান কমিউনিকেশন ম্যানেজমেন্ট কি, মানে ওয়াই, ওয়েন, হোয়াট, হোম, তারপরে হাউ ফ্রিকোয়েন্টলি উই হ্যাভ টু কমিউনিকেট প্রজেক্ট ইনফরমেশন, প্রজেক্ট ডেটা, প্রজেক্ট রিপোর্টস টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেকহোল্ডার্স, সেটা হচ্ছে প্ল্যান কমিউনিকেশনস। এবং কি মডেলে করব, কি মেথডে করব, কোন টেকনোলজি ইউজ করব, সবগুলো বলা থাকবে হচ্ছে প্ল্যান কমিউনিকেশন ম্যানেজমেন্ট। সো এটা আসলে আপনাকে তৈরি করতেই হবে প্রজেক্টে। এবং আমরা কার সাথে কমিউনিকেট করি প্রজেক্টে? স্টেক হোল্ডার। এক কথায় স্টেক হোল্ডার, ইন্টারনাল, এক্সটার্নাল টিম, আউটসাইড টিম, রেগুলেটরি বডি, এরই স্টেক হোল্ডার। এবং কমিউনিকেশন ম্যানেজ করাই কিন্তু স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের অন্যতম টেকনিক। কার সাথে কি ধরনের কমিউনিকেশন ম্যানেজ করবেন আপনি। সো এই যে স্টেক হোল্ডারের সাথে ম্যানেজ করব, তাহলে তার মানে কি স্টেক হোল্ডারের সাথে কিন্তু কমিউনিকেশন একটা ডাইরেক্ট রিলেশনশিপ আছে, তাই না? এই জন্য কিন্তু এই যে আমি বলেছিলাম যে আমরা এই দুইটা কিন্তু কানেক্টেড একদম। এই যে স্টেক হোল্ডার, আমরা যে আইডেন্টিফাই স্টেক হোল্ডার করছি এবং স্টেক হোল্ডারের যত স্ট্র্যাটেজি করছি, হ্যাঁ, আমরা আগেও পড়েছি, আরো সামনে পড়বো, সবকিছু কিন্তু আসলে কানেক্টেড উইথ কমিউনিকেশন ম্যানেজমেন্ট। কারণ কি স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেশন হচ্ছে, আর তো কেউ না, মেইন হচ্ছে স্টেক হোল্ডার। সেই দুইটা নলেজ এরিয়া কিন্তু একটার সাথে একটা এইভাবে কানেক্টেড আছে। হ্যাঁ, সো দুইটা একসাথে পড়তে হবে। এবং যদি পিএমবক এবং কমিউনিকেশন পিএমবক থেকে পড়েন তাহলে আসলে 10 এবং 13 চ্যাপ্টার একসাথে পড়লে সবচেয়ে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে আর কি। আগে 13টা পড়বেন, তারপরে 10টা পড়বেন। আর তারপরে আমরা কি করছি দেখেন, ম্যানেজ কমিউনিকেশন, তার মানে এক্সিকিউশন করা, আমরা যে প্ল্যানটা করেছি সেই অনুযায়ী এক্সিকিউট করা সমস্ত ডেটা ইনফরমেশন উইথ দ্য স্টেকহোল্ডার্স। আর মনিটর কমিউনিকেশন মানে আমরা মনিটর করে দেখবো যে আমাদের প্ল্যান এবং এক্সিকিউশনের মধ্যে ডিফারেন্স আছে কিনা, ইজ দেয়ার এনি ওয়ে অফ ইমপ্রুভমেন্ট, কোনো চেঞ্জ আছে কিনা। নতুন স্টেকহোল্ডার আসছে তাহলে চেঞ্জ করতে হবে, নতুন একটা গভর্নমেন্টের রেগুলেশন আসছে তাহলে সেই রেগুলেশনকে ফুলফিল করতে হবে। সো এই সমস্ত জিনিস হচ্ছে আমাদের মনিটর কমিউনিকেশনের মধ্যে পড়বে। সো এই তিনটা জিনিস নিয়ে আসলে আমাদের এই টপিকটা ম্যানেজ কমিউনিকেশনস।
সো খুবই একটা সহজ টপিক, কিন্তু অ্যাজ এ প্রজেক্ট মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষায় হয়তো প্রশ্ন আসবে মানে কম, কিন্তু আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে খুবই খুবই ইম্পর্টেন্ট এটা। সো আমরা এখানে তৈরি করবো কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা বললাম যে প্ল্যান কমিউনিকেশন ম্যানেজমেন্ট, সেটা তৈরি হয়। তারপরে থ্রু আউট দ্য প্রজেক্ট যে কমিউনিকেশন গুলো হয়, সেটা মেইল হতে পারে, হার্ড কপি হতে পারে, ফাইল হতে পারে, সবকিছুকে আমরা বলি প্রজেক্ট কমিউনিকেশন। স্টেক হোল্ডার রেজিস্টার আমাদের লাগবে, কার সাথে কমিউনিকেট করব? সো স্টেক হোল্ডার রেজিস্টার হচ্ছে মেইন আমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটা আমরা লাগবে আমাদের। তারপর প্রজেক্টের পারফরমেন্স ডেটা হিসেবে তো আপডেট করবো, এটা ডাবল হয়ে গেছে। আচ্ছা, স্টেক হোল্ডার অ্যানালাইসিস করতে হবে, ওই যে আমি বললাম দুইটা কানেক্টেড, কিন্তু স্টেক হোল্ডার অ্যানালাইসিস আমরা পাবো কাকে কি ধরনের ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। তারপর আমাদেরকে মনিটর যখন করবো তখন কমিউনিকেশন প্ল্যানকে আপডেট করতে হবে এবং রিলেটেড ডকুমেন্টকে আপডেট করতে হবে। আর আমরা যে সেন্ডার রিসিভার মডেল, আমরা একটা কমিউনিকেশন মডেল দেখবো, যেটা স্টুডেন্ট ম্যানুয়ালে ডিটেইল আছে, প্রেজেন্টেশন স্লাইডে আসলে ওইভাবে নাই। তারপর আমি ফিগারটা পিএমবক থেকে অ্যাড করছি, আমরা সেটা একটু দেখব। কমিউনিকেশন মডেল। শান্ত কবে এসএসসি কবে পরীক্ষা দিছিল তোমরা? শান্ত ভাই 97। 97। সো 1997 এ আমি যখন যে আনোয়ারাতে যাই, একদম যখন গ্রামে যাই, আনোয়ারা শহর থেকে আরো একটা গ্রামের ভিতরে, ওই সময় সবচেয়ে ডিফিকাল্টি যেটা ফেস করছিলাম সেটা হচ্ছে যে আমি ওদের কথা বুঝি না। বাংলায় কথা বলে কিন্তু আমি বুঝি না, আবার আমি বাংলায় বলি তারা বুঝে না। ক্লাসটা একটু লাগছিল। হ্যাঁ, তার মানে কি দুজনে কিন্তু বাংলায় কথা বলছি, তারপরে কেউ বুঝতেছে না, কারণ কি? মানে এটা একজন হ্যাঁ, আঞ্চলিক টানের কারণে ভাইয়া। আঞ্চলিক টানের কারণে। তাহলে এটা একটা নয়েজ টাইপ, তাই না? জি ভাই। আমরা পানিকে ফানি বলি না, যে ফানি, হ্যাঁ, পুঁটি মাছ ফানির মধ্যে, সেই যে আমরা বলি, এইটা কিন্তু অন্য আরেকজনের জন্য খুব ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। সেটা কি? এটা আসলে এক ধরনের নয়েজ, তাই না ভাইয়া আমি এই ধরনের কিন্তু অনেক নয়েজ আছে। আমি যখন সিলেট গিয়েছিলাম ওই সময়, তখন এক ভদ্রলোক বলতেছে তোমার বাড়ি অপটানি রেবো, মানে তোমার বাসা ওইখানে নাকি, ঠিক আছে, তোমার বাড়ি অপটানি রেবো, মানে সিলেটি ভাষা একদম একদম। হ্যাঁ, সো এরকম কিছু ডিফিকাল্টিজ হয় ভাইয়া, মানে হ্যাঁ, আমরা নয়েজটা দেখবো। আমাদের কমিউনিকেশন এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যখন কমিউনিকেট করব তখন নয়েজটাকে আমাদের মাথায় রাখতে হবে। সো প্রজেক্ট কমিউনিকেশনস মানে যত ধরনের, কি ধরনের প্রজেক্ট কমিউনিকেশন হয় প্রজেক্টে, দেখেন এই যে এই ধরনের ডাইমেনশনের কমিউনিকেশন হয়। হ্যাঁ, ইন্টারনাল এক্সটার্নাল স্টেকহোল্ডারের সাথে কমিউনিকেট করতে হয়। ইন্টারনাল কমিউনিকেশন এক ধরনের হয়, এক্সটার্নাল কিন্তু আরেক ধরনের কমিউনিকেশন হয়। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। ফর্মালিটি, ইনফর্মালিটি, তাই না? ফর্মাল কমিউনিকেশন হয়, ইনফর্মাল কমিউনিকেশন হয়, আর ফরম্যাট কন্টেন্ট কিন্তু ডিফারেন্ট থাকে, ঠিক আছে। আমি একটা ফরওয়ার্ডিং লেটার দিয়েছিলাম একটা ব্যাংকে। সো আমরা তো অত ফরওয়ার্ডিং লেটারে কিন্তু অভ্যস্ত না, আমরা প্রাইভেট সেক্টরে ফরওয়ার্ডিং লেটার কখনো দেওয়া লাগে না, জাস্ট একটা মেল হয়ে গেল, ডিয়ার স্যার এই শেষ। তো এটা কিন্তু আমাকে 2-3 বার কারেকশন করে তারপরে দেওয়া লাগছিল, কারণ কি যে আসলে ব্যাংকের ফরম্যাটে হচ্ছে না। সো ফরম্যাটটা মানে একটা ট্রেনিং এ জাস্ট আমি একটা প্রপোজাল দিছি, তার মধ্যে আবার দিতে হবে আমাকে ফরওয়ার্ডিং লেটার, এবং সেটাও আমাকে কয়েকবার রিভিউ করে দিতে হয়েছে, কারণ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী হচ্ছে না। সো এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে প্রজেক্ট কমিউনিকেশনসে। হায়ারার্কিটা খেয়াল রাখতে হবে। আমরা যদি আপওয়ার্ড কমিউনিকেশন করি তাহলে টোনটা কিন্তু ডিফারেন্ট হবে, তাই না? উড ইউ প্লিজ, তাই না, এরকম বলবো। আর যখন ডাউনওয়ার্ড হবে তখন তো অন্যরকম ভাবে বলবো, প্লিজ ডু ইট। আবার হরিজন্টাল বা পিয়ার টু পিয়ার যে কমিউনিকেশন হবে তখন আসলে আমরা আরো অন্যভাবে কমিউনিকেশন করি। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। অফিসিয়াল আনঅফিসিয়াল কমিউনিকেশন, কোথায় কোন ধরনের কমিউনিকেশন করতেছে। অ্যানুয়াল রিপোর্টের প্রেজেন্টেশন দিচ্ছেন বোর্ড অফ ডিরেক্টরস এর সামনে, তখন আসলে কিভাবে প্রেজেন্ট করবেন। রিটেন অর ভার্বাল হতে পারে, তাই না? রিমেম্বার টোন, ইনফ্লেকশন। ইনফ্লেকশন মানে কি? হ্যাঁ, কণ্ঠের তীব্রতা, আপ ডাউন, তাই না? দেখেন আপনার বাচ্চাদের সাথে যখন আপনি কথা বলেন, তখন যদি আপনি একটু জোরে কথা বলেন তাহলে কি হয়? বাচ্চা ভয় পেয়ে যায়। সো এটা হচ্ছে ইনফ্লেকশন। নন ভার্বাল জেস্টার, অনেক সময় বলা হয় 55% কমিউনিকেশন আমরা করি কি? হ্যাঁ, নন ফর্মাল জেস্টার করি। আমাদের চোখ, মুখ, হাত, আমাদের অঙ্গভঙ্গি কিন্তু কথা বলে, ঠিক না? জি ভাইয়া। ভেরি, মানে আমরা কিন্তু আমার বাচ্চার চেহারা দেখে বোঝা যায় সে আসলে কি হ্যাপি নাকি আনহ্যাপি, নাকি সে এখন রেগে আছে নাকি সে খুশি আছে, দেখতে পাই না, বুঝি না?
ভাই এর মনে 70% ভাইয়া হিউম্যান বডি 70% নন ভার্বাল কমিউনিকেশন করে এবং 30% অনলি ভার্বাল কমিউনিকেশন করে। আমি এটা ট্রেনিং এ আমাদেরকে বলেছিল। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে কমিউনিকেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের একটা পার্ট। সেটা প্রজেক্ট থেকে প্রজেক্টের জন্য তৈরি করতে পারেন, প্রোগ্রাম থেকে আসতে পারে, পোর্টফোলিও থেকে আসতে পারে। এবং মেইন হচ্ছে এই যে হাউ, কিভাবে কমিউনিকেট করবেন, হোয়েন করবেন, কার সাথে করবেন, কি ইনফরমেশন দেওয়া হবে, কি ফরম্যাটে দিবেন, এই সব কিছু থাকতে হবে আপনার কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। এবং আপনি কিন্তু মানে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান একটা টেবিল দিয়ে শুরু করতে পারেন, একদম সিম্পল একটা টেবিল দিয়ে। দেখেন একটা এখানে স্যাম্পল দেওয়া আছে, এক্সাম্পল, যে আমরা কি ধরনের কমিউনিকেশন করব, যে আমি আসলে প্রজেক্ট কি কমপ্লিট করব, ফ্রিকোয়েন্সি কি একবারই হবে প্রজেক্টের শুরুতেছে, রেসপন্সিবিলিটি কার, পিএমও অফিসের, কাদার প্রেজেন্ট থাকবে, কোন কোন স্টেক হোল্ডার, অল কি স্টেক হোল্ডার্স, এবং আরো কিছু আপনি নোট লিখে রাখলেন যেটা আসলে ফলো করে আপনি এটাকে এক্সিকিউট করবেন। ঠিক আছে, তারপর ধরেন যে একটা আরেকটা দেখি, স্ট্যাটাস মিটিং বা স্ট্যাটাস মিটিং, স্ট্যাটাস রিপোর্ট। স্ট্যাটাস রিপোর্ট দিবেন আপনি উইকলি, কখন দিবেন, দেখ ফ্রিকোয়েন্সি আমরা ডিফাইন করছি, প্রতি শুক্রবারে বা বাংলাদেশে যদি হয় প্রতি বৃহস্পতিবারে আমরা অনেক সময় দিই, একদম উইকলি শেষে, বা রবিবারে দিই। সো এই দুইটার সময় দেওয়া হবে। কার রেসপন্সিবিলিটি, প্রজেক্ট ম্যানেজার। কাকে দেওয়া হবে, সমস্ত স্পন্সরকে দেওয়া হবে। এবং সেখানে কি কি থাকবে, প্রজেক্ট স্ট্যাটাস, শিডিউলের স্ট্যাটাস, চেঞ্জ রিকোয়েস্ট স্ট্যাটাস, বাজেটের স্ট্যাটাস, ইস্যুর স্ট্যাটাস, এই সব জিনিসগুলোকে মিলাই আমরা উইকলি একটা সময় আমরা রিপোর্টটা দেব। সো এটাও কিন্তু একটা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান হতে পারে। ঠিক আছে, সো এটা দিয়ে কিন্তু ইউ ক্যান স্টার্ট যে কি কি ধরনের কমিউনিকেশন হবে এবং সেটা আপনি কোন ফ্রিকোয়েন্সিতে করবেন, কার দায়িত্ব এটা। এখানে আপনি আরো সুন্দরভাবে লিখতে পারেন অ্যাকাউন্টেবল কি হবে, রেসপন্সিবল কি হবে, স্টেক হোল্ডার কারা কারা প্রেজেন্ট থাকবে, এবং এই নোটটাকে আপনি আরো অন্যভাবে লিখতে পারেন। ফরম্যাট কি হবে, এটা কি মিটিং হবে নাকি এটা জাস্ট একটা রিপোর্ট সাবমিট ইমেল হবে, এই ধরনের কিন্তু আপনি করতে পারেন। সো উই ক্যান স্টার্ট উইথ দিস কাইন্ড অফ টেবিল অলসো, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, প্রতিটা প্রজেক্ট কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতেই হবে কিন্তু, হ্যাঁ, ভেরি মানে একটা ম্যান্ডেটরি, না হলে কিন্তু আপনি অনেক সাফার করবেন। এরকম ছোট একটা টেবিল হোক, তারপরেও ইউ শুড স্টার্ট। আর আসলে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি থাকে আমরা যদি একটু দেখি, কম্পোনেন্ট গুলো কি কি থাকে ডিটেইল। একটা হচ্ছে স্টেক হোল্ডারের কমিউনিকেশন রিকোয়ারমেন্ট, যে আমরা স্টেক হোল্ডার অ্যানালিসিস থেকে পাবো যে কি ধরনের রিকোয়ারমেন্ট আছে। তারপর ইনফরমেশন টু বি কমিউনিকেটেড, কোন ধরনের ইনফরমেশন কমিউনিকেট করতে হবে, কার সাথে, কেন করব, টাইম ফ্রেম বা ফ্রিকোয়েন্সিটা কি, কে রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল, সেটা আমরা ঠিক করব, রিসিভার কারা কারা এনশিওর করতে হবে একদম, মেথডস কি হবে, ঠিক আছে, কোন মেথড ইউজ হবে এবং কোন টেকনোলজি ইউজ হবে। এই মেথড নিয়ে আমরা একটু আলোচনা করব সামনে, এবং টেকনোলজি নিয়ে কথা বলবো। টাইম এন্ড বাজেট অ্যালোকেশন, এটার সাথে যদি টাইম এবং বাজেটের সম্পর্ক থাকে সেটা আমরা অ্যালোকেট করব। এসকেলেশন প্রসেস, ঠিক আছে, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে কিন্তু আমরা অনেক সময় ফ্লো ডায়াগ্রাম দেখায় ড্র করে আমরা দেখাই যে কোন লেভেলে আসলে কোন ইনফরমেশন কোথায় এসকেলেট করতে হবে, এবং যদি আমাদের টলারেন্সের লেভেলে যায়, বের হয়ে যায় শর্ট শিডিউলে, কস্টে, বাজেটে, কোয়ালিটিতে, তাহলে আসলে আমরা কোন লেভেলে যাব। সেটা অনেক সময় অনেক অর্গানাইজেশন একদম গ্রাফিক্যালি ফ্লো চার্ট ইউজ করে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে রাখে, ফলে ইজিলি ইউ ক্যান ভিজুয়ালাইজ যে আপনাকে কখন কোনটা করতে হবে। আচ্ছা, আপডেট মেথড ফর দ্য প্ল্যান, যদি কোনো কারণে প্ল্যান আপডেট করতে হয় সেটা তার গাইডলাইনটা কি, গ্লোসারি রাখবেন একটা, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেখানে দরকার সেখানে একটা গ্লোসারি রাখবেন, কারণ আমরা অনেক সময় বিভিন্ন টার্ম ইউজ করি, টার্মিনোলজি, যেটা আমি হয়তো একভাবে ডিফাইন করি আমার অর্গানাইজেশন, যেহেতু কমিউনিকেশন কিন্তু আমরা বাইরের সাথে করতেছি, এক্সটার্নালের সাথে। সো গভর্নমেন্ট হয়তো একটা টার্মিনোলজি ইউজ করে যেটা আমি সেই ইউজটার শব্দের অর্থ ডিফাইন ইউজ করি। ফলে আপনি যে প্ল্যান করতেছেন বা বিভিন্ন ডকুমেন্ট যে লেখেন, তার সাথে সাথে অলওয়েজ একটা গ্লোসারি এবং টার্মিনোলজির একটা পেজ, এক বা দুইটা পেজ থাকা দরকার, যাতে সবাই একই ভাবে জিনিসগুলোকে ইন্টারপ্রেট করে। ঠিক আছে, তারপরে যে ফ্লো চার্ট আপনি ড্র করতে পারেন, কনস্ট্রেন্টস ডিউ টু রেগুলেশনস অর পলিসিস। এবং এটা আরেকটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই ইএফ, তাই না, যখন এসব প্ল্যানিং করবেন ইএফ এবং ওপিএ কে কিন্তু কনসিডারেশনের মধ্যে রাখতেই হবে। অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট, অর্গানাইজেশনের কোনো গাইডলাইন আছে কিনা কমিউনিকেশন, প্রতিটা অর্গানাইজেশনেই প্রজেক্ট যখন রান করবে there are certain guidelines, so we have to follow that. ওই গাইডলাইন স্কিপ করে প্রজেক্ট ম্যানেজ করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, এটা একটা ডুপ্লিকেট হয়ে গেছে, রোলিং ওয়েব প্ল্যানিং আমরা আগে পড়ছিলাম, মানে এটা ভুল আসছে আর কি।
সো আমাদের যখন প্ল্যানিং করবে একটা মেজর কাজ হচ্ছে কমিউনিকেশন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা, যে কি কি ধরনের কমিউনিকেশন লাগবে, কার কোন ধরনের কমিউনিকেশন লাগবে, সেটাকে অ্যানালাইসিস করাটাকে বলা হচ্ছে কমিউনিকেশন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এবং এর সাথে সাথে আমাকে আরেকটা জিনিস অ্যানালাইসিস করতে হবে, কার জন্য কোন টুলটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সরকারি জায়গায় যখন আমরা কমিউনিকেট করবো, ওনারা হয়তো হার্ড কপি কমিউনিকেশনটাই প্রেফার করছেন, চিঠি লিখতে হবে একটা এবং বাংলায় লিখতে হবে সেম, সেটা কিন্তু অবশ্যই আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে এবং সেইভাবে এক্সিকিউট করতে হবে। আবার প্রাইভেট সেক্টরে দেখা যায় আমাদের কোনো হার্ড কপি নাই, হ্যাঁ, এভরিথিং উই আর ডুইং ইউজিং ইমেইলস অর সফট কপি। সো সেটা আপনাকে কমিউনিকেশন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে আইডেন্টিফাই করতে হবে। এই যে আজকাল আমরা এই ধরনের কমিউনিকেশন টাইপ ইউজ করি, তাই না? ফেস টু ফেস মিটিংস, ইমেইল, ফ্যাক্সটা ধীরে ধীরে কমে গেছে, ইনস্ট্যান্ট মেসেজিং এটা একদম চলতেছে, তাই না? আমার মনে হয় এখন প্রজেক্ট কোথায় হোয়াটসঅ্যাপে মেনটেন হয় না কি, অনেক জায়গায় প্রজেক্ট মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপর টেক্সট মেসেজিং, প্রিন্ট মিডিয়া এন্ড ডকুমেন্টস, রাইট, ভিডিও এন্ড ভয়েস কনফারেন্সিং, তারপর সোশ্যাল মিডিয়া, কোম্পানি ওয়েবসাইট, এই সব কিছু কিন্তু আমরা কমিউনিকেশন হিসেবে ইউজ করি প্রজেক্ট। আর কমিউনিকেশন মডেল যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে ডেসক্রিপশন, অ্যানালজি or schematic used to represent how the communication process will be performed for the project. তার জন্য পিএম বক একটা ছবি আছে, আপনাদের স্টুডেন্ট ম্যানুয়ালে একটা ছবি আছে, ফিগার আছে, তার চেয়ে এটা আমার কাছে মানে অনেক কিছু ডিটেইল আছে এখানে। দেখেন যে আমরা যখন কমিউনিকেশন করি তখন এই মডেলটা আসলে মাথায় রাখতে হবে। কমিউনিকেশন আমি যখন কথা বলছি তার মানে কি, এনকোড হচ্ছে, তাই না? এনকোড হয়ে জুমের থ্রুতে ওভার দ্য ইন্টারনেট ওখানে কিন্তু ডিকোড হচ্ছে, এবং মাঝে মাঝে কিন্তু নয়েজ হচ্ছে, তাই না? আমার কথা হয়তো অনেক সময় ইন্টারনেটের ব্যান্ডউইথের কারণে অনেক সময় হয়তো কয়েকটা মানে ওয়ার্ড হয়তো আপনি মিস করতেছেন। একটু আগে যখন বলতেছিল, শান্ত বলতেছিল, তখন কিন্তু আমি কিছু কথা শুনতে পাচ্ছিলাম না। সেটা হচ্ছে নয়েজ অ্যাসোসিয়েট হয় যখন মিডিয়াম দিয়ে যাচ্ছে ট্রান্সমিট হওয়ার সময়। আর আপনারা যখন শুনতেছেন কি হচ্ছে, ওখানে ওই সাইডে ডিকোড হচ্ছে, এবং আপনি যখন নোট করতেছেন বা ইয়েস নো আমি জিজ্ঞাসা করতেছি, আপনাকে এটা বুঝছেন, এই যে নোট করতেছেন, ইয়েস নো বলতেছেন, হ্যাঁ, এটা হচ্ছে আসলে অ্যাকনোলেজ করা। আবার যখন আপনি কোনো কথা বলছেন, অ্যাকনোলেজ করতেছেন, তখন কিন্তু আবার এখানে নয়েজ অ্যাসোসিয়েট হতে পারে। আর যখন রিসিভার এন্ড থেকে, এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার, সে আপনি যখন কথা বলবেন সেটা কিন্তু এনকোড হয়ে অ্যাজ এ ফিডব্যাক মেসেজ আমার কাছে আসতেছে, এবং সেটা কিন্তু নয়েজ অ্যাসোসিয়েট হতে পারে। এবং এই নয়েজটা কিন্তু মেকানিক্যাল নয়েজ না। যে জন্য আমি বারবার এক্সাম্পল দিচ্ছিলাম যে আনোয়ার আমি বললাম, শান্ত বললো সিলেটের কথা, সো এগুলো হচ্ছে নয়েজ। মানে আপনি একটা ধরেন একটা জায়গায় কোন একটা স্পিক্ট বা কথা বলতেছেন, তো সেইটা বুঝতে হবে তো যে আপনি কোন জায়গাটাতে কথা বলতেছেন, এবং তাদের মতো করে আসলে আপনাকে কথা বলতে হবে। আপনাদের মনে আছে, আপনারা তো 3 ইডিয়টস সবাই দেখছেন, হ্যাঁ? জি ভাইয়া। ওই যে বক্তৃতা দিচ্ছিল না আমাদের, এই যে সাইনোসান নাকি নামটা কি ছিল, সাইলেন্সার যে দিচ্ছিল, সাইলেন্সার টেকনিক গুলো কিন্তু সাংঘাতিক না? যে পরীক্ষার আগের রাতে যে শেষের টেকনিক খাটায়, মানে ওখানে আসলে যারা আসলে আমরা পড়াশোনা করছি, ইউনিভার্সিটিতে কলেজে ছিলাম, সব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছে আসলে। সো তার মানে কি, ওই যে নয়েজ কিন্তু তাই, মানে সব জায়গায় তো সবটা কিছু বলা যাবে না আসলে। সো আপনাকে ওইভাবে কিন্তু দেখতে হবে যে কোথায় নয়েজ অ্যাসোসিয়েট হচ্ছে কিনা। নয়েজ থেকে পরীক্ষায় একটা প্রশ্ন পাবেন। আর নয়েজ শব্দটা শুনে আমরা অনেক সময় মেকানিক্যাল ভাবি যে এটা আসলে ইন্টারনেটের কোনো একটা ব্যান্ডউইথের প্রবলেম হচ্ছে, তারপরে হ্যাঁ, এটা না কিন্তু। হ্যাঁ, আর আরেকটা খেয়াল করেন, এই ডান পাশে দুটো, আমার এই দুটো আসলে বেশি পছন্দের, সেটা হচ্ছে কারেন্ট ইমোশনাল স্টেট অফ দ্য সেন্ডার। দেখেন, আরেকটা হচ্ছে কারেন্ট ইমোশনাল স্টেট অফ দ্য রিসিভার। খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন খুব রেগে আছেন, তখন যদি কেউ কোনো একটা সিলি ব্যাপার নিয়ে আসে, আপনার দেখবেন যে মেজাজ আরো চলে গেছে। সো আপনি কোনো একটা জিনিস পারমিশন নিতে চান বসের, আগে দেখা দরকার যে সে এখন ইমোশনালি কোন স্টেটে আছে, ঠিক আছে? সেটা আসলে দেখতে হবে। এই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স খুবই ইম্পর্টেন্ট, আমরা সামনে পড়বো। সো দেখেন, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আবার যখন আপনি কালচারের মাথায় রাখবেন, এই যে ক্রস কালচার এখানে নিচে আছে, ক্রস কালচার যখন মাথায় রাখবেন, তখন এই যে ন্যাশনালিটি মাথায় রাখতে হবে, জেনারেশন। আমরা কিন্তু এই সময়ে থিওরি আমরা এক্স ওয়াই জি, তাই না? 3 ধরনের কিন্তু 3টা জেনারেশন কিন্তু একসাথে আমরা আছি, তারপর হ্যাঁ। সো সবার কিন্তু ডিফারেন্ট অফ সাইকোলজিস,
সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, জেনারেশন, প্রফেশনাল ডিসিপ্লিন, জেন্ডার মাথায় রাখতে হবে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। আর এখানেও দেখেন এই যে রিসিভ করতেছে তারও কিন্তু ফ্যাক্টর আছে, সেন্ডার রিসিভার দুই দিকে কিন্তু এই ইমোশনাল ব্যাপারগুলা, ইমোশনাল স্টেট গুলো মাথায় রাখতে হবে, এবং কালচারাল ক্রস কালচারাল জিনিসগুলো মাথায়, খুবই আমার কাছে এই দুটা খুবই ইম্পর্টেন্ট জিনিস মনে হয় আর কি, যে আসলে এটা যদি মাথায় না রাখেন আপনার সহজ জিনিস অনেক সময় কঠিন হয়ে যায়। বাচ্চারা যখন আবদার করে, খেয়াল করছেন, তারাও কিন্তু অনেক টেকনিক খাটায়। আমার মেয়ে কিন্তু আমার গলা ধরে বলে, আপু আমি কিন্তু তোমাকে খুব পছন্দ করি, এটা বলে তারপর শুরু করে আর কি। So let's talk about communication methods. তিনটা মেথড আছে কমিউনিকেশন মেথডস। একটা হচ্ছে পুশ, ছবিতে দেখেন পুশ। আমি এখন যেটা করতেছি এটা কি? পুশ বলতে পারবেন আমি যে আপনাদের সাথে কমিউনিকেট খালি কি পুশ নাকি ইন্টারঅ্যাক্টিভ? ইন্টারেক্টিভ। ইন্টারঅ্যাক্টিভ মানে ইউ ক্যান মানে ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট উইথ মি, সো এটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ। আর যদি ক্লাসরুম হতো আরো ইন্টারঅ্যাক্টিভ হতো। সো আর পুশ কোনটা, তাইলে পুশের কোন এক্সাম্পল মাথায় আছে? পুশ ইমেইল, ইমেল দিলেন, হ্যাঁ পুশ করে দিলেন, বা আপনি একটা ঘোষণা দিয়ে দিলেন, বা টিভিতে একটা খবর পড়ে দিলেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি পুশ। হ্যাঁ, আর পুল কোনটা? পুলের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে গুগল মামা, নাকি? যার যেটা লাগবে না গুগল সার্চ দিয়ে দেন, কিছু শিখতে চান ইউটিউবে সার্চ দেন। ইউটিউবে তো এখন আরেক ঝামেলা লাগছে, তাই না? মানে টিকটকের সাথে কম্পিট করতে গিয়ে গুগল শর্টস নিয়ে আসছে, তাই না? দেখছেন আপনারা গুগল শর্টস? ওই যে জাস্ট ওই যে ভার্টিক্যালি টানলে খালি একটার পর একটা ভিডিও আসতে থেকে র্যান্ডমলি ফর কাপল অফ সেকেন্ডস, মানে এখানে কোনো ইয়া নাই, এবং এখানে আসলে কোনো কন্ট্রোলও নাই দেখতেছি কন্টেন্টের। সো মানে টিকটকের সাথে কম্পিট করার জন্য ইউটিউবের যে নতুন ইনিশিয়েটিভ শর্টস, জানি না এটা আসলে ইউটিউবের ইয়াটা নষ্ট হচ্ছে মনে হচ্ছে। তারপর কি এখন মার্কেট আসলে কম্পিটিশন। সো তাহলে আমরা কোথায় আসলে পুশ ইউজ করবো? হ্যাঁ, যেখানে এগুলো কিন্তু কোথায় ইউজ করতে হবে, যে আমি বললাম কমিউনিকেশন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কিন্তু আমাদের বুঝতে হবে, যে আপনি খুব একটা বড় অডিয়েন্সকে জানাতে চান। হ্যাঁ, প্রধানমন্ত্রী কি সবার সাথে কথা বলতে পারবে? প্রধানমন্ত্রী একটা বক্তৃতা থাকে, হ্যাঁ একটা স্ট্র্যাটেজিক্যাল বক্তৃতা, তো সেটা বক্তৃতা দিচ্ছে, বছরে কয়েকটা দেন, সবাই কিন্তু শুনছে। পুল হচ্ছে কি আমার কি দরকার আমি তো জানি না, মানে আমি তো জানবো না যে আপনার কি দরকার, আপনি তখন পুল করে দিবেন। হ্যাঁ, যখন নলেজ বেসটা অনেক বড় হয় তখন আসলে আমরা পুশের চেয়ে পুলটা প্রেফার করি, যার যেটা লাগবে সে যাতে পুল করে নেয়। আর ইন্টারেক্টিভ সবচেয়ে ভালো, কোন জায়গায় ইন্টারেক্টিভ লাগবে সেটা আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আপনি দেখতেছেন যে একটা কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি হচ্ছে, এখানে কি আপনি পুশ পুল করে বসে থাকবেন? কনফ্লিক্ট সিচুয়েশন ইট শুড বি ইন্টারেক্টিভ, আদারওয়াইজ এটা কিন্তু ম্যাসিভ আকার ধারণ করবে। ঠিক আছে, সো কোথায় কোন মেথডটা ইউজ করবেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু মেথড থেকে একটা দুইটা প্রশ্ন আসবেই, তার মধ্যে একটা সহজ প্রশ্ন আসবে যে কমিউনিকেশন মেথডের কি কি টেকনিক আছে। মনে রাখতে হবে পুশ পুল ইন্টারেক্টিভ। আর এক্সাম্পল যেটা আমরা আলোচনা করলাম, এই এক্সাম্পল গুলো দেখবে যে স্টুডেন্ট মেনুতে আরো এক্সাম্পল আছে। আর সবচেয়ে কমিউনিকেশনের বড় জিনিস হচ্ছে ফিডব্যাক। আপনার যদি কথা না বলেন, হ্যাঁ আমার সাথে তাহলে কিন্তু আমি নিজেই বুঝি না যে ক্লাসে কি বলতেছি আমি, মানে কেউ সবাই আছে নাকি না, এই জন্য মাঝে মাঝে জিজ্ঞেস করি আপনারা সবাই আছেন, বুঝছেন, মানে এরকম জিজ্ঞাসা করি। সো কমিউনিকেশন ইজ এ টু ওয়ে স্ট্রিট, এই কথাটা আমার খুবই ভালো লাগছে, তাই না? টু ওয়ে স্ট্রিট, দুই দিকে থাকতে হবে, না হলে তো আসলে কমিউনিকেশন হবে না। ঠিক আছে, both critical and affirming feedback are key. That feedback can be positive if received and understood as intended. সেটাকে আমরা পজিটিভ ফিডব্যাক বলতেছি, যেটা বুঝাইতে চাইছি সেটা আমার রিসিপেন্ট বুঝতে পারছে, উল্টা হয় কিন্তু অনেক সময়, তাই না? সেটাকে আমরা নেগেটিভ বলি, যে মিস আন্ডারস্ট্যান্ড করছে। হ্যাঁ, এরকম কিন্তু প্রচুর সিচুয়েশন হয়। নো ফিডব্যাক প্রোভাইডস অ্যান ইমপ্লিসিট, এটা আমরা ওই যে বিয়ের কবুল বলার মতো আর কি। হ্যাঁ, নো ফিডব্যাক প্রোভাইডস অ্যান ইমপ্লিসিট অ্যাকসেপ্টেন্স অফ মেসেজ বাই দ্য রিসিভার। ঠিক আছে, আমরা যদি বলি যে কিছু না বলি, তার মানে আপনারা বুঝে ফেলছেন। ইফেক্টিভ ফিডব্যাক ইজ ক্লিয়ার, স্পেসিফিক এন্ড অফার্ড ইন এ টাইমলি ম্যানার। সো আমাদেরকে আসলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ফিডব্যাক এনশিওর করতে হবে। ঠিক আছে, সেই ছিল আমাদের আসলে কমিউনিকেশনস। এবং আমরা যে কমিউনিকেশন প্ল্যান তৈরি করলাম, অ্যানালাইসিস করলাম, কমিউনিকেশন প্ল্যান তৈরি করলাম, মেথড আইডেন্টিফাই করলাম, কোনটা কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট,
কোন টেকনোলজি অ্যাপ্রোপ্রিয়েট, এই সমস্ত করলাম। লাস্টে প্ল্যানটা তৈরি হওয়ার পরে কি কাজ আমাদের? That should be distributed to all the relevant stakeholders. এইভাবে আমরা প্রজেক্ট কমিউনিকেশন ম্যানেজমেন্ট করি। ঠিক আছে? সো নাও লেটস সি আমাদের কি কি প্রশ্ন আছে স্টুডেন্ট ম্যানুয়াল। সবাই দেখতে পাচ্ছি স্টুডেন্ট ম্যানুয়াল? জি ভাইয়া। অলরাইট, এখানে দেখবেন যে ইমেল, ফ্যাক্স, এটা নিয়ে এখানে অনেক আলোচনা আছে যে কোনটা কিরকম। আমি একটা ফিগার দেখালে ভালো হতো। এই যে ইমেল, ফ্যাক্স ট্যাক্স বলতেছি না, সোশ্যাল মিডিয়া, কোম্পানি ওয়েবসাইট, তারপরে কি আছে উপরে ফেস টু ফেস মিটিংস, ভিডিও এন্ড ভয়েস কনফারেন্সিং। এটা কিন্তু মোটামুটি ব্যান্ডউইথ অফ কমিউনিকেশন, মানে ইফেক্টিভ কমিউনিকেশনের সাথে সাজানো আছে। ফেস টু ফেস মিটিং আসলে সবচেয়ে ব্যান্ডউইথ বেশি পাওয়া যায় কমিউনিকেশন। ভিডিও কনফারেন্সের সেকেন্ড, এরপরে কিন্তু যত নিচের দিকে যাবেন তত আসলে দেখবেন যে মানে ব্যান্ডউইথ অফ কমিউনিকেশন কমে যাচ্ছে। সরি, আচ্ছা আমরা এই যে এখানে কিন্তু একটা মডেল আছে যেটা আমি পিএমবক থেকে দেখালাম, এবং পিস এখানে আছে পুশ পুল ইন্টারঅ্যাক্টিভ ফিডব্যাক নিয়ে কথাবার্তা আছে। ফিডব্যাক থেকে একটা প্রশ্ন আসবে পরীক্ষায়, ফিডব্যাক থেকে। হ্যাঁ, কারণ আমরা শুধু ভুলে গেলে হবে না, কিন্তু কাস্টমারকে ফিডব্যাক নিতে হবে। ফিডব্যাকে আরেকটা কিন্তু বড় ওয়ে হচ্ছে যে আপনাকে যেটাকে আমরা বলি কি বলে, প্যারাফ্রেজ বলে, মানে সামারাইজ করা। আমি এতক্ষণ কি বললাম, আমি যদি পরে শেষ করার পর বলি, জিজ্ঞাসা করি যে আসলে আপনি কি বুঝলেন এখান থেকে, একটু বলেন, নিজের ভাষায় বলেন। এই যে আমরা সে আবার সামারাইজ করতেছে, হ্যাঁ, সেটা কিন্তু একটা সবচেয়ে বড় ফিডব্যাক। সে আসলে বুঝবে কিনা সেটা বুঝে যায়। আচ্ছা, এখন সেকেন্ড প্রশ্নটা আমরা দেখি একটু। হুইচ আইটেম should you use to determine the communication needs of your project stakeholders? Stakeholder communication need বোঝার জন্য আমরা কি করব? স্টেকহোল্ডার অ্যানালিসিস। হ্যাঁ, স্টেকহোল্ডার অ্যানালিসিস। ঠিক আছে, স্টেকহোল্ডার অ্যানালিসিস। আচ্ছা, এটা কিন্তু যে আইডেন্টিফাই স্টেকহোল্ডার যে আমরা টপিকটা পড়েছিলাম, হ্যাঁ, এবং ইয়াতে অনেক ডিটেইল আছে। আমরা বিল্ডের টিমে ওটা পড়ছিলাম, সামনে আরো স্টেকহোল্ডার নিয়ে পড়বো। সেখানে আসলে অ্যানালাইসিস করতে হবে স্টেকহোল্ডার। একটা হচ্ছে স্টেকহোল্ডারকে আইডেন্টিফাই করতে হবে, তাদের অ্যাড্রেস, কন্টাক্ট, এইসব। তারপর হচ্ছে তাদেরকে অ্যাসেস করতে হবে। তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে তাদের আসলে কমিউনিকেশন রিকোয়ারমেন্ট কি, এটা অ্যাসেস করা। এবং আমরা এটা করার পরে কোন ডকুমেন্টে লিখে রাখি, কারো মনে আছে কোন ডকুমেন্টে লিখে রাখি? স্টেক হোল্ডার রেজিস্টার। হ্যাঁ, স্টেকহোল্ডার রেজিস্টার। সেই ডকুমেন্টে কিন্তু আমরা বসে তিনটা জিনিস রাখি। একটা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, একটা হচ্ছে ক্যাটাগরি। ঠিক আছে, সো এই যে অ্যানালাইসিস ডাটা, এটা আসলে আমাদের মেইন কমিউনিকেশনের জন্য, এটা হচ্ছে মেইন ইনপুট, আসলে হেল্প করবে আমাদের। আচ্ছা, given the scenario, what would be a good technology for enhancing team member interactions and building relationship throughout the life of the project? উপরে একটা সিনারিও ছিল, আমরা সিনারিওটা পড়ি নাই, তারপর দেখি। টিম বিল্ডিং হওয়া উচিত। Given the scenario, কি সিনারিও দিয়েছিল? And now you need to define in your communication as a plan how you and your project team will communicate with each other. Although most of your team is local, there are a few key members that are dispersed. এটা একটু খেয়াল করেন, across several states. ঠিক আছে, সিচুয়েশন কিন্তু এটা। আপনার পরীক্ষায় কি হবে, পরীক্ষায় কিন্তু প্রশ্নের মধ্যে এটাও থাকবে, তার সাথে আসলে আপনাকে ওই পার্টটাও অ্যাড করা থাকবে। প্রশ্নগুলো বেশ বড় হয় সিচুয়েশন বোঝানোর জন্য। তাহলে আমাদের এখানে কি হবে? তাই ভিডিও হবে তাহলে ভাইয়া, ভার্চুয়াল টেলিকনফারেন্স অন আ সেমি-উইকলি অর উইকলি বেসিস। ঠিক আছে, যেটা ডিসপার্সড টিমটা আছে। ওকে, এরপর আসছে 4 নম্বর, which of the following is not a component? খুব এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন তো সবাই পড়ে একটু আনসার দেওয়ার চেষ্টা করেন, কোনটা আনসার হবে এটা? তিন নাম্বারটা মনে হচ্ছে। 3 নম্বর।
The collection and transfer of institutional knowledge. এটা যে একটা স্লাইড ছিল না যে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি থাকে, সেই স্লাইড থেকে প্রশ্ন আসছে আর কি। ঠিক আছে, সো এখানে আরেকটু চিন্তা করেন, অ্যানসার কারোটাই ঠিক হয় না এখন। 1 নাম্বারটা ভাইয়া, the initiator and receiver of project communication. না, এটা তো প্ল্যানে থাকবে, কে ইনফরমেশন দিবে, হু দিবে, হোম দিবে, সেটা একটু অন্যভাবে বলছে। ঠিক আছে, এটা না থাকলে হবে না। ফ্রিকোয়েন্সি তো থাকবে না। স্টেকহোল্ডার রেজিস্টার No. হ্যাঁ, Stakeholder স্টেকহোল্ডার রেজিস্টার আমরা তো আসলে ইনপুট হিসেবে নেব, এটা তো আর কমিউনিকেশন প্ল্যানের ভিতর থাকবে না। আর 3 নম্বরটা আমি বলি নাই, ওখানে বোধহয় মিস হয়ে গেছে আমার কাছে মনে হয়। আপনি যে নলেজ গ্যাদার করবেন না, রেট্রোস্পেক্টিভ বা লেসন লার্ন, এটা তো এক ধরনের কমিউনিকেশন না? সেটা কখন করবেন, কারা করবে, সেটা কিন্তু কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে থাকতে হবে। হ্যাঁ, যে নলেজটা থ্রু আউট দ্য প্রজেক্ট আপনার হবে, এবং আপনি শেষে গিয়ে কি করবেন, সমস্ত নলেজ আবার ইনস্টিটিউশনাল নলেজের সাথে অ্যাড করবেন, সেটা তো কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকতে হবে। সেই পয়েন্টটা মনে হয় মিস ছিল, আমার মনে হয় স্টুডেন্ট ম্যানুয়াল বা কোথাও আছে এটা, যে নলেজ গ্যাদারিং সেশন কখন হবে, তারপর আমাদের মানে প্রজেক্টের মধ্যে যে নলেজ গুলো পাচ্ছে সেটা কখন ক্যাপচার করবো, আবার যখন প্রজেক্ট শেষে আবার সেটা ইনস্টিটিউশনাল নলেজে দিয়ে দেবো, সেটা কখন হবে। ঠিক আছে, সো এটা দেখেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এর সাথে আমি একটা জিনিস বলে দিই, যেখানেই আসলে কোন একটা প্ল্যানিং এর বা কোন একটা ডকুমেন্টের আউটলাইন বলা থাকে, কি কি কম্পোনেন্ট থাকবে, ওরকম যদি একটা দুটো স্লাইড পান বা স্টুডেন্ট ম্যানুয়ালে থাকে, তাহলে ওখান থেকে কিন্তু একটা প্রম্পট কোশ্চেন, একটা কোশ্চেন আসতে পারে, পটেনশিয়াল চান্স অফ গেটিং এ কোশ্চেন। আচ্ছা, লাস্টেরটা আসি আমরা, 5 নম্বর। After integrating the content. কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান কিন্তু আলটিমেটলি ডিস্ট্রিবিউট করা, প্রজেক্ট প্ল্যানের একটা পার্ট, তাই না, যেটা আমরা একটা স্লাইডেও বলেছিলাম। যখন কমিউনিকেশন প্ল্যান তৈরি হয়ে যাবে, আলটিমেটলি সব কি অ্যাড হয়ে যাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের সাথে বা প্রজেক্ট প্ল্যানের সাথে। তারপরে কাজ কি আমাদের? ডিস্ট্রিবিউট করে দেওয়া। ডিস্ট্রিবিউট করা হয় সবার স্টেকহোল্ডার। ওই যে আমরা গাইডলাইনটা পড়ছিলাম না, এটা গাইডলাইন থেকে কিন্তু প্রশ্ন আসছে, এর জন্য গাইডলাইনটা পড়াটা খুব ইম্পর্টেন্ট। আমাদের সব রেডি হয়ে গেছে, এটা সবাইকে কমিউনিকেট করতে হবে অবশ্যই। সো এটা আমাদেরকে সবার সাথে কমিউনিকেট করতে হবে। তার মানে আলটিমেটলি প্রজেক্ট প্ল্যান যখন তৈরি হবে, তখন কিন্তু এটা যারা রেলেভেন্ট স্টেক হোল্ডার তাদের সাথে কমিউনিকেট করতে হবে। সেটা আমরা মনে রাখি, পরীক্ষার জন্য এই প্রশ্ন, এই ধরনের প্রশ্নটা ইম্পর্টেন্ট। এই ধরনের অনেক প্রশ্ন পাবেন পিএমপি এক্সাম। What will be the next step as a project manager you should do? তারপর what is the logical step? তারপর as a project manager what shall you do first? প্রথমে আপনি কোন কাজটা করবেন? সো এই ধরনের প্রশ্ন অনেকগুলোর সাথে লেজুর পাবেন। সো আপনার এই সিকোয়েন্সটা বুঝতে হবে, না হলে কিন্তু এটা কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন, যে এখন আমাদের এটা কিন্তু না পড়েও আমরা আসলে দিতে পারতাম, যে সব প্ল্যানিং রেডি হয়ে গেছে, এখন কাজ কি, আসলে ডিস্ট্রিবিউট করা। ডিস্ট্রিবিউট করা। আচ্ছা, এরপরে এরপরে আসতেছি আমরা নেক্সট টপিক। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের এনগেজ স্টেকহোল্ডারস। স্টেকহোল্ডার নিয়ে কিন্তু অনেকগুলো টপিক আছে। শুরুতে আমরা পড়ছিলাম বিল্ড এ টিম দিয়ে, যেখানে আমরা স্টেকহোল্ডার রেজিস্টার তৈরি করেছিলাম। স্টেকহোল্ডারের আমাদের মেইন কাজ হচ্ছে, যারা এনি স্টেক আছে, আমরা অলরেডি ডেফিনিশন ক্লিয়ার, এনি ইন্ডিভিজুয়াল, এনি গ্রুপ, এনি ইনস্টিটিউশন, যাদের কোনো ধরনের ইন্টারেস্ট আছে প্রজেক্টে, পজিটিভলি এবং নেগেটিভলি, এবং প্রজেক্টের আউটপুট আউটকাম দ্বারা কোনোভাবে প্রজেক্ট কেউ ইন্ডিভিজুয়ালি, অ্যাজ এ গ্রুপ, অ্যাজ এ ইনস্টিটিউশন, অ্যাজ এ অর্গানাইজেশন, অ্যাজ এ লোকালিটি ইম্প্যাক্টেড হবে পজিটিভলি অথবা নেগেটিভলি, সব হচ্ছে স্টেক হোল্ডার্স। এবং আমাদের অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য কি সাকসেস ফ্যাক্টর প্রজেক্ট সাকসেসফুল করার জন্য। তো এটা কিন্তু আমরা আগে বলতাম ম্যানেজ স্টেক হোল্ডার্স। আমরা আসলে ম্যানেজ শব্দটা খুব একটা ভালো যায় না, তাই না? ম্যানেজ এবং কন্ট্রোল, আগে আমরা আবার বলতাম কন্ট্রোল স্টেক হোল্ডার্স। এই শব্দগুলো বাদ দেওয়া হয়েছে। ম্যানেজ হলে আমরা যখন কাউকে বলি যে আমি তোমাকে তো ম্যানেজ করি, আপনার বাসায় যদি বলেন যে আমি তো তোমাকে ম্যানেজ করি, আমি তো তোমাকে কন্ট্রোল করি, তাহলে আপনার রাতে খাওয়া তো নাই, নেক্সট এক সপ্তাহ খাওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক
ঠিক আছে? সো স্টেক হোল্ডার তো আরো সেন্সিটিভ। তা আমরা কি করবো, স্টেক হোল্ডারকে যে কি পয়েন্টে আমাদেরকে তাদেরকে এনগেজ করা দরকার সেটা আমরা এনশিওর করবো যাতে তারা ফুললি আমাদেরকে আমাদের সাথে এনগেজ। এবং এখানে আমরা একটা নতুন জিনিস দেখবো, এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স নামে একটা টেবিল ইউজ করা হয়, একটা সুন্দর টুল যেটা ইউজ করে আমরা স্টেক হোল্ডারের এনগেজমেন্টটা এনশিওর করতে পারি। আর আরেকটা পার্সপেক্টিভ আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে, শোনা যাচ্ছে আমাকে না? জি ভাই। জি ভাইয়া। সেটা হচ্ছে যে শুধু স্টেক হোল্ডারকে এনগেজ করতে হবে এরকম না যে আমি সবাইকে এনগেজ করলাম। বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট বডির সাথে আপনাকে নিজে এনগেজ হতে হবে। ঠিক আছে? এটা কিন্তু দুই পক্ষের। হ্যাঁ, অনেক জায়গায় আপনাকেই যেতে হবে। ঠিক আছে? ওই আপনাকে এনগেজ হতে হবে। একজন ধর খুব কড়া বস আছে, যার প্রজেক্টে খুব একটা ইন্টারেস্ট নাই, কিন্তু সে যদি কিছু বলে দেয় তাহলে কিন্তু প্রজেক্টে অনেক কিছু ঘটনা ঘটে যাবে। সো আপনার কি করতে হবে? সে কোনোদিনও আপনার এখানে আসবে না বা আপনার সাথে কোনো ইয়াও হবে না, এরকম করে তার, হ্যাঁ, সে বড় একজন স্টেক হোল্ডার না, কিন্তু কিন্তু আপনাকে কিন্তু নিজেকে এনগেজ করে রাখতে হবে যাতে এট এনি টাইম সে যাতে আবার বেঁকে না বসে। সো আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় কিন্তু নিজেকে এনগেজও করতে হবে। অলরাইট, খুবই ছোট টপিক। স্টেক হোল্ডার রেজিস্টার যেটা আমরা তৈরি করেছিলাম, সেখানে আসলে আমরা এখন স্ট্র্যাটেজি সেট করবো যে কিভাবে আমরা স্টেক হোল্ডারকে এনগেজ করি। এই টপিকটার সাথে আসলে PMBOK এর, হ্যাঁ, প্ল্যান স্টেক হোল্ডার এনগেজমেন্ট এবং ম্যানেজ স্টেক হোল্ডার এনগেজমেন্ট, এটার কমিউনিকেশন কানেকশন আছে। ঠিক আছে? কিভাবে আমরা ম্যানেজ করবো তার স্ট্র্যাটেজি সেট করতেছি আমরা। সো এই যে এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। স্টেক হোল্ডার রেজিস্টারে সব স্টেক হোল্ডারের নাম আছে এবং অ্যাসেসমেন্ট আছে, যাতে তারা কি চায়। এখন আমরা প্ল্যান করব যে আমরা তাদের সাথে কিভাবে এনগেজ হব এবং তাদের কিভাবে এনগেজ করব। এখানে একটা জিনিস মনে রাখেন, প্রজেক্ট ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ, প্র্যাকটিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ, এখানে কিন্তু অনেক সময় স্টেক হোল্ডার রেজিস্টার যেটা আমরা তৈরি করেছি, এখানে কিন্তু আরো 2-3টা কলাম আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ, করে এখানে কিন্তু আপনি অ্যাকশন প্ল্যান গুলো দেখতে পারেন প্রতিটা ক্যাটাগরি অফ স্টেক হোল্ডারের সাথে। যে আপনার একটা স্টেক হোল্ডার হচ্ছে কাস্টমার, একটা হচ্ছে ধরেন গভর্নমেন্ট বডি, তাহলে গভর্নমেন্ট বডির সাথে আপনি কি কি ধরনের অ্যাকশন নেবেন সেটা কিন্তু আপনি অ্যাজ এ এনগেজ প্ল্যান ওই রেজিস্টারের মধ্যে লিখে ফেলতে পারেন বা আলাদা ডকুমেন্ট তৈরি করতে পারেন। যে আমার হচ্ছে একটা ডকুমেন্ট তৈরি করছি, প্ল্যান ডকুমেন্ট, যেখানে আমি বলছি যে আমার ক্যাটাগরি অফ স্টেক হোল্ডার্স, সে হচ্ছে আমার কাস্টমার, আমার টিম, কোর টিমও হতে পারে, কোর টিম, তারপর সে রেগুলেটরি বডি। হ্যাঁ, তারপরে আসলে আপনি স্ট্র্যাটেজি নেবেন। স্ট্র্যাটেজি গুলা মনে আছে আমরা কি গ্রিডটা পড়াইছিলাম? এই যে এই গ্রিডটা, ইন্টারেস্ট পাওয়ার গ্রিড, এদিকে ইন্টারেস্ট থাকে, এদিকে পাওয়ার থাকে। আমরা কি ক্লাসে পড়াইছিলাম ইন্টারেস্ট পাওয়ার গ্রিড? ভাইয়া দেখাইছিলেন। দেখাইছিলাম না? এই যে যারা এই কোয়ার্ড্রেন্টে পড়বে, আবার যে যারা এই কোয়ার্ড্রেন্টে পড়বে তাদের আসলে ম্যানেজ ক্লোজলি করতে হবে, কারণ তাদের কি পাওয়ারও হাই, আবার ইন্টারেস্টও হাই। আর যারা এখানে থাকবে পাওয়ার হাই কিন্তু ইন্টারেস্ট কম, তাদের কি করবো আমরা? মনে আছে কারো? নোটিফাই করব শুধু। নোটিফাই না, মনে হয় নোটিফাই না, একটা কি যেন আছে, স্যাটিসফাই না, কিপ স্যাটিসফাই বলে একটা অপশন ছিল, কিপ স্যাটিসফাই তাদের। আর যাদের ইন্টারেস্ট হাই, হ্যাঁ, কিন্তু কোনো পাওয়ার নাই, তাদের মধ্যে আমরা মনে নাই কিপ ইনফর্ম এরকম কিছু একটা। আর যারা পাওয়ার লো, ইন্টারেস্ট হাই, তাদের জন্য আরেকটা ছিল। যাই হোক, তার মানে হচ্ছে যে এই যে আমরা এই যে ক্যাটাগরি গুলো করলাম না, এই ক্যাটাগরি কিন্তু আপনি এখানে স্ট্র্যাটেজি হতে পারে। যে আপনি যারা এখানে পড়বে তাদের আমরা লিখলাম ম্যানেজ ক্লোজলি, লেখার পর আপনি পাশে অ্যাকশন আইটেমস গুলো লিখলেন। ওই যে যেমন আমরা রিস্কের মধ্যে করছিলাম না, যে এটা কি অ্যাভয়েড নাকি এটা হচ্ছে মিটিগেট, তারপরে আপনি পাশে আবার স্ট্র্যাটেজি সেট করছেন, প্ল্যান এ তৈরি করছেন যে আপনি এই অ্যাকশন নেবেন যখন এই রিস্কটা হবে। তারপর আবার কন্টিনজেন্সি প্ল্যানও করছেন কিন্তু, তাই না? যেগুলো খুব মেজর রিস্ক, তার এগেইনস্টে আমরা ফলব্যাক প্ল্যান করছি, প্ল্যান বি করেছি। তো সিমিলারলি কিন্তু স্টেক হোল্ডারের ক্ষেত্রে আপনি প্ল্যান এ রাখতে পারেন, আবার প্ল্যান বিও রাখতে পারেন। তাহলে এখন আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আপনি একটা বিভিন্ন স্ট্র্যাটেজি সেট করতেছেন, ধরেন এখানে একটা স্ট্র্যাটেজি সেট করছেন যে আপনি কোনো একটা টিমকে লাঞ্চে দাওয়াত দিবেন বা কাউকে কোনো একটা গিফট পাঠাবেন। সো সব স্ট্র্যাটেজি কি ওপেন শেয়ার ডকুমেন্টে থাকা উচিত নাকি কিছু কিছু লুকিয়ে রাখবেন? অবশ্যই ভাই ওপেন করা উচিত না আমার মনে হয়। আমার তো কিছু স্ট্র্যাটেজি থাকতেই পারে, আমার প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য নিজের কিছু স্ট্র্যাটেজি থাকতেই পারে। রাইট, এটা কিন্তু শুডন্ট বি ওপেন। হ্যাঁ, PMBOK বলা আছে যে আসলে সব স্ট্র্যাটেজি আপনি শেয়ার ডকুমেন্টে রাখবেন না।
এখানে কিন্তু নানান ধরনের স্ট্র্যাটেজি নিতে হতে পারে। এটা যদি কোনো ভাবে স্টেক হোল্ডারের কাছে গিয়ে পড়ে তাহলে তো আপনার চাকরি নাই। ঠিক আছে, সো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমরা খালি বলতেছি যে ট্রান্সপারেন্সি এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সব জায়গায় ট্রান্সপারেন্সি ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে জায়গায় তাই না, ওই যে মানে খাবারে যদি লবণ বেশি হয়ে যায় তাও বলতে হবে যে না আজকে খুব সুন্দর হয়েছে রান্নাটা। আচ্ছা, তারপরে আসেন যে আমাদের আসলে মানে যেটা আমরা মানে অ্যাসেসমেন্ট করতে হবে, অ্যাসেসমেন্ট যেটা আমরা স্টেক থেকে পাঠাবো। অর্গানাইজেশন প্রসেস আছে, আমাদের অবশ্যই দেখতে হবে যে কারা কারা আমাদের স্টেক হোল্ডার ইন্টারনাল, হ্যাঁ সেগুলো আমাদের বুঝতে হবে। তারপরে ইএফ দুইটাই ইউজ করতে হবে সবসময়। এটা আমি বলি বা না বলি, আপনি স্টুডেন্ট ম্যানুয়ালে থাকুক বা পিএম বকে থাকুক না থাকুক, এই দুটো আসলে ম্যান্ডেটরি পার্ট যখনই কোনো একটা কাজ করবেন প্রজেক্টে। তারপরে যে পাওয়ার ইনফ্লুয়েন্স গ্রিড যেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, সেটাও এখানে আলোচনা আছে, কারণ ওটার উপর বেস করে আসলে এনগেজমেন্ট স্ট্র্যাটেজি আপনি সেট করবেন। আর এই যে আমরা স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেশন করবো, এখানে আসলে মেইন কি বলেন তো? এই দুইটা মেইন না? এখানে টেকনিক্যাল স্কিল দিয়ে হবে, হার্ড স্কিল দিয়ে? প্রজেক্ট ম্যানেজারটা ব্যর্থ হয়ে যাবে। মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট কিন্তু আমরা বলি দ্যাট ইজ সায়েন্স এন্ড আর্টস, তাই না? এবং অনেকটাই আর্টস এর পার্ট অনেক বেশি। ইন্টারপার্সোনাল স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, পিপল স্কিল, এগুলো কিন্তু অনেক কি ফ্যাক্টর, কমিউনিকেশন স্কিল, রাইট? সেগুলা যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু আপনি খুবই সাফার করবেন প্রজেক্টে। এই জন্য অনেক সময় হাইলি টেকনিক্যাল গাই কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টে এসে ভালো করে। হ্যাঁ, অনেক সময় আমরা ভুলে মনে করি যে এই তো সবচেয়ে হাইলি স্কিল আমার টিমের মধ্যে, তাহলে তাকে প্রজেক্ট ম্যানেজার বানায়। এটা কিন্তু অনেক সময় ভালো রেজাল্ট দেয় না। তো বেটার হচ্ছে আসলে যার ম্যানেজমেন্ট স্কিল, সে দেখা যাবে টেকনিক্যাল স্কিল না থাকলেও দেখবেন যে প্রজেক্টটা সাকসেসফুল করতেছে ম্যানেজমেন্ট স্কিলটা থ্রুতে। আর আমার খুবই ভালো হার্ড স্কিল আছে, কিন্তু আমি দেখবেন যে আমি প্রজেক্টে গিয়ে ফেল করছি। অলরাইট, সো এবার আসতেছি আমরা এই যে আমরা স্টেক হোল্ডার ক্যাটাগরি কিন্তু আগেও দেখেছিলাম, তাই না? ওটা আসলে এরকম সার্কেল আকারে দেখেছিলাম, স্পন্সর, কাস্টমার অথবা ইউজার, সেলার্স, ফাংশনাল ম্যানেজার্স, অর্গানাইজেশনাল গ্রুপস, বিজনেস পার্টনার্স, আদার স্টেক হোল্ডার্স। এরকম গ্রুপ ওয়াইজ যদি করেন তাহলে আসলে এনগেজমেন্ট প্ল্যান করাটা ইজি হয়। ইন্ডিভিজুয়ালি সবার জন্য করা ইজ ভেরি টাফ। তারপরে স্টেক হোল্ডার রেজিস্টার অলরেডি আমরা জানি তিনটা জিনিস থাকে, তাই না? আইডেন্টিফিকেশন ইনফরমেশন, নাম, হ্যাঁ, পজিশন, কন্টাক্ট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেউ এখন ছিল ডেপুটি সেক্রেটারি, এখন হয়ে গেছে জয়েন্ট সেক্রেটারি। আপনি বললেন স্যার, হ্যাঁ ডেপুটি সেক্রেটারি স্যার, হ্যাঁ একটা গিফট পাঠালেন যেখানে লিখলেন যে মিস্টার কামরুজ্জামান, নিচে লিখলেন ডেপুটি সেক্রেটারি অমুক মিনিস্ট্রি, সে তো আপনার চিঠি পায় মেজাজ তার আপনার খারাপ হয়ে যাবে আপনার গিফট পেয়ে, যে আমি এখন জয়েন্ট সেক্রেটারি আর তুমি আমাকে এখন ডেপুটি সেক্রেটারি ধরে রাখছো। সেইগুলা কিন্তু আপডেট করতে হবে, খেয়াল রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। বুঝতে পারছি? ছোট ছোট জিনিস মানুষকে কিন্তু ইম্প্যাক্ট ফেলে। আর এই যে নাম আছে না, নামের বানান, এটা কি ডিকশনারি ওয়ার্ড নাকি ডিকশনারির বাইরে? নাম বানান, নামটা ডিকশনারির বাইরে বাইরে। কিন্তু আপনি যদি ভুলে কারোর নাম ভুল লেখেন, মেইলের শুরুতে লেখেন ডিয়ার অমুক, ওই লোকের ইমপ্রেশনটা কি হবে ফার্স্টেই? সব বাদ করে দিবে ভাই। বাকি মেইল পড়ার কিন্তু ইচ্ছাটা থাকবে না। এই জন্য যখন এই মেইল করেন, এখন গ্রামার খুব সুন্দর চেক করা যায় মেইলে, কিন্তু নামে তো গ্রামার নাই। এই জন্য নামটা ডাবল চেক করে নেবেন, ডাবল ট্রিপল চেক করবেন, নাম যাতে কোনো ভুল না হয়। কারণ এই একটা নামের বানানের ভুল আপনার কিন্তু সাংঘাতিক নেগেটিভ ইমপ্রেশন আসবে। চাইনিজদের সাথে খুবই ঝামেলা হয় ভাই, নামগুলা ঠিকঠাক থাকে না। ঠিকঠাক থাকে না, হ্যাঁ। এই জন্য চাইনিজরা চালাক, তারা আসলে দুইটা নাম ইউজ করে, তাই না? মাইক, টম, তুমি, এইসব নাম ইউজ করা যাতে আসলে লোকজন সহজে তাদেরকে কল করতে পারে। আমরাও ইউজ করতে পারি কি, হ্যাঁ। এই যে আমাদের বাংলা নাম, ইসলামিক নাম শুনলে আর লোকজন আমাদের কথা শুনতে চায় না। সেই জন্য আমি মাঝে মাঝে একটা নাম ইউজ করতাম অনেক আগে আর কি, যখন বিজনেস প্রথম শুরু করি, নাম দিয়েছিলাম মাইক প্যাটারসন। তো অনেক সময় মেইল কমিউনিকেশন আমি লিখতাম মাইক প্যাটারসন বাইরে রিডিং এর সময়। আচ্ছা, তারপরে লাস্টে থেকে স্টেক হোল্ডার ক্লাসিফিকেশন, ইন্টারনাল, এক্সটার্নাল, তারপর যে কার পাওয়ার ইন্টারেস্ট বেশি, ওই যে আমি বললাম যে হ্যাঁ ম্যানেজ ক্লোজলি, এইসব দিয়ে করতে পারেন। আপওয়ার্ড কমিউনিকেশন করতে হবে এদের সাথে, ডাউনওয়ার্ড, আউটওয়ার্ড নাকি সাইডওয়েজ। আউটওয়ার্ড মানে হচ্ছে এক্সটার্নাল, আর সাইডওয়েজ মানে কি? পিয়ারদের সাথে। হ্যাঁ, পিয়ারদের সাথে, আমার প্রজেক্ট ম্যানেজার, আমাদের কি থাকে তাদের সাথে আমি কি বলবো।
সো স্টেকহোল্ডার এনগেজমেন্ট স্ট্র্যাটেজির সময় আসলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ইনভলভ ইচ প্রজেক্ট স্টেকহোল্ডার বেজ অন নিডস, কাকে কখন লাগবে, হ্যাঁ আমার প্রজেক্টে, এবং তার নিডস অ্যানালাইসিস করতে হবে। ক্রিয়েট এন্ড মেইনটেইন রিলেশনশিপস, ভেরি ইম্পর্টেন্ট। রিলেশনশিপের কোনো বিকল্প আছে? ভালো রিলেশনশিপ রাখতে হবে সমস্ত স্টেকহোল্ডারের সাথে। এবং ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আমরা আলোচনা করব, তখন একটা কিন্তু সোশ্যাল যে রিলেশনশিপ, সোশ্যাল কি বলবো এটাকে, সোশ্যাল কমিউনিকেশনের অন্যতম টুল হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স রিলেশনশিপ তৈরি করা। এনাবার ডেভেলপমেন্ট অফ অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি টু এনগেজ স্টেকহোল্ডার্স, এবং যেটা একটু আগে বললাম সেটা আসলে শেয়ার্ড ডকুমেন্টে থাকবে। এবং আমরা এখন একটা সুন্দর টুল দেখবো যেটাকে বলা হয় স্টেকহোল্ডার এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স। এবং এই টুল থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসবে। টুলটা কি দেখেন, একটা সিম্পল টেবিল, সেই টেবিলের মধ্যে 5টা রো আছে, 5টা কলাম আছে, প্রতিটা কলামের নাম ডিফারেন্ট। একটা হচ্ছে আনঅ্যাওয়্যার, হ্যাঁ আমরা একটু লেফট থেকে রাইটে যাই। আনঅ্যাওয়্যার তার মানে স্টেকহোল্ডার আমার প্রজেক্টের ব্যাপারে কোনো অ্যাওয়ারনেসই নাই। রেজিস্ট্যান্ট মানে সে আসলে, আমরা তো মনে আছে জানি তাই না, প্রজেক্টে কিন্তু সবাই অ্যাকসেপ্ট করবে না, কেউ কেউ খুবই রেজিস্ট্যান্ট হবে। সো রেজিস্ট্যান্ট হচ্ছে একটা লেভেল, হ্যাঁ এটা হচ্ছে লেভেল অফ কি এনগেজমেন্ট আর কি, মানে কোন স্টেজে সে আছে। তারপর হচ্ছে নিউট্রাল, তার মানে কি নিউট্রাল মানে সে পজিটিভও না নেগেটিভও না, পজিটিভও না নেগেটিভ না। একটা হচ্ছে সাপোর্টিভ, সে আপনাকে সাপোর্ট করবে। আর লিডিং হচ্ছে সবচেয়ে বেস্ট, যে আপনার সব কাজে দৌড়ে দৌড়ে আপনাকে হেল্প করবে, সে হচ্ছে লিডিং। ঠিক আছে, সো এখানে দেখেন সি এবং ডি এর ব্যাপারটা দেখেন। আমি এখানে স্টেকহোল্ডারকে আইডেন্টিফাই করছি এবং করার পর ডিস করে ফেলছি। এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে 3টা স্টেকহোল্ডার দেখানো হয়েছে, স্টেকহোল্ডার 1 2 3। এখন এই যে স্টেকহোল্ডার 1 2 এবং 3, আমার আসলে স্টেকহোল্ডার 1 কে দরকার, এটা হচ্ছে ডি মানে হচ্ছে ডিজায়ার্ড এনগেজমেন্ট লেভেল, আমার দরকার তার সাপোর্টিভে, কিন্তু তার কারেন্ট এনগেজমেন্ট লেভেল হচ্ছে আনঅ্যাওয়ারে। ঠিক আছে, স্টেকহোল্ডার 2 তে আমার তাকে দরকার সাপোর্টিভে, কিন্তু সে আসলে আছে এখন নিউট্রালে। কোথায় পাইছেন এটা? অ্যাসেস করছি না, আমরা অ্যাসেস করতেছি যে তখন কিন্তু আমরা যখন আমরা প্রজেক্ট প্রথম স্ট্র্যাটেজি প্ল্যান করব তখন কিন্তু অ্যাসেস করে এই জিনিসগুলো বসাচ্ছি। হ্যাঁ প্রজেক্টের মানে যে শুরুর দিকে যখন স্টেকহোল্ডার এনগেজমেন্ট শুরু করছি আমরা। স্টেকহোল্ডার 3 আমাদের দরকার সাপোর্টিভে, ডিতে লিডিং এ আসলে কাদের দরকার একটু বলবেন, কাদেরকে লিডিং এ দরকার, মেইনলি কাদেরকে দরকার? এক কথা যদি আমরা বলি যে তাকে লিডারশিপে পজিশন, লিডিং করতে হবে তাকে। ডিসিশন মেকারদেরকে, হ্যাঁ ডিসিশন মেকার, যাদেরকে আমরা খুব সহজে বলতে পারি এক্সিকিউটিভ স্পন্সর। এটা আপনারা শুনছেন কিনা? হ্যাঁ যারা আসলে পেন্ডুলামের মতো থাকে অনেকেই, হ্যাঁ ঝুলতে থাকে অনেকেই ভাই পেন্ডুলামের মতো। হ্যাঁ মানে আপনার যদি এক্সিকিউটিভ লেভেলে যারা আছে, যাদের ডিসিশন এই প্রজেক্টে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ তারা যদি আসলে আপনাকে সাপোর্ট না করে, এই জন্য আমরা বলি প্রজেক্ট সাকসেসের কিন্তু অন্যতম একটা বড় ফ্যাক্টর হচ্ছে এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি পাওয়া। এটা আপনারা জানেন কিনা আমি কখনো বলছি কিনা, যে টপ কয়েকটা ক্রাইটেরিয়া আছে যেটার কারণে প্রজেক্ট মানে সাকসেস হবে কি হবে না ডিপেন্ড করে। তার মধ্যে একটা সব টপে, মানে এটা বোধহয় 2019 বা 20 এর পালস অফ দ্য প্রফেশন রিপোর্ট থেকে পিএমআই এর, যে এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি হচ্ছে নাম্বার 1। এক্সিকিউটিভরা যদি আপনাকে রেসপন্সিবিলিটি না দেয়, সাপোর্ট না করে, তাহলে আপনার প্রজেক্টের প্রতিটা লেভেলে স্টেপে ভুগবে, কারণ আপনার সব ডিসিশন তার কাছে নিতে হবে, বাজেট পাইতে হবে, সাপোর্ট পাইতে হবে। এই যে আমরা যারা গভর্নমেন্টে আছেন, অনেক সময় প্রাইম মিনিস্টারের অনেক প্রজেক্ট থাকে, হ্যাঁ প্রজেক্ট শেখ হাসিনার প্রজেক্ট বা প্রাইম মিনিস্টারের প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো মানে প্রাইম মিনিস্টার অলওয়েজ কনসার্ন, তার সামনে গেলেই জিজ্ঞাসা করা তোমার এই প্রজেক্টটা কি অবস্থা, কারণ এটা প্রাইম মিনিস্টার প্রজেক্ট, উনি নিজেই ফোকাস, উনি জিজ্ঞাসা করতেছে, দেখা হলে জিজ্ঞাসা করে যে তোমার এই প্রজেক্টে কি অবস্থা। আবার অনেকগুলো ওনার ফোকাস না, হ্যাঁ সেই জন্য এখন সবাই কি ট্রাই করে যে প্রাইম মিনিস্টার না ফোকাস হলে কিছু হয় না। দেখবেন যে সবাই এখন কি চিঠি লেখে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার মা নাকি, সেই ধরনের কিন্তু চিঠি লেখে। কারণ কি, যে আমার আসলে যে রেসপন্সিবিলিটি পাওয়া দরকার টপ থেকে। সো যখন আসলে এক্সিকিউটিভরা স্পন্সর করবে আপনার সেই প্রজেক্টে কিন্তু একদম কোনো জায়গায় আটকাবে না। সিইও যদি ইনভলভ থাকে, সিইওর প্রজেক্ট আপনি কোথাও আটকাবে কোনো সাপোর্টে? আপনি যদি গিয়ে বলেন যে এটা সিইওর প্রজেক্ট, সবাই কিন্তু তখন দৌড়ে দৌড়ে কাজ করবে যে হ্যাঁ এটা সিইওর প্রজেক্ট। সো লিডিং পজিশনে আমাদের ওই লোকজনকে দরকার। আবার বিভিন্ন গ্রুপের
হ্যাঁ, যারা দেখবেন যে গ্রুপের মধ্যে কিছু লিডার্স থাকে, তাদেরকে আপনার সাপোর্টের দরকার। এসব কিন্তু আপনাকে সব কিছু ইমোশনাল ইন্টেলিজেন্স কাটাতে হবে এগুলোকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে আমরা কি ইনিশিয়ালি এরকম একটা টেবিল তৈরি করবো অ্যাসেসমেন্টে। তারপর যখন আমরা এই যে আমরা নেক্সট লেসন পড়বো কিপিং দ্য টিম অন ট্র্যাক, তখন গিয়ে দেখবো যে এই টেবিলটা দিয়ে আসলে আমরা আমাদের ম্যানেজ মানে এক্সিকিউশন যখন করবো তখন দেখবো যে আসলে এই ইমপ্রুভমেন্টটা হচ্ছে কিনা। আবার অ্যানালাইসিস করে দেখবো আমরা এটা কি সি থেকে ডিতে আসছে নাকি কেবল নিউট্রালে আসছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের থ্রু আউট দ্য প্রজেক্ট দেখতে হবে এবং আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, আপডেট করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে তাকে ডিজায়ার লেভেলে নিয়ে আসা। এটা তো পুরো সাইকোলজিক্যাল ব্যাপার ভাই। হ্যাঁ, সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করতে হবে এদের। হ্যাঁ, অ্যাসেসমেন্ট করতে হবে, রাইট। তো এটা কিন্তু যে আপনারা সিনিয়র লোকজন বসে এসব কাজ করবেন আর কি। আপনার প্রজেক্ট ম্যানেজারের কাজ কি, এগুলো কিন্তু অনেক মেজর কাজ। একটু লাঞ্চে যাবেন মাঝে মাঝে, হ্যাঁ, গল্প করবেন, আননেসারি লিফটের মধ্যে দেখা হলো গল্প করবেন, এমনি গল্প করবেন, এমনি গেলেন যে বসে আছেন একটু গল্প করে আসেন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টেকনিক। অলওয়েজ খালি কাজের জন্য গিয়ে দেখা করবেন এইভাবে কিন্তু রিলেশনশিপ গ্রো করে না, ঠিক আছে। অকাজেও আসলে আপনাকে কানেক্টেড হতে হবে মানুষজনের সাথে। প্রজেক্ট ম্যানেজার হলে কিন্তু আপনার তখন আপনাকে কিন্তু যে কি বলবো এটাকে, যে ইন্ট্রোভার্ট টাইপ যেসব আছে সেসব বের হয়ে এক্সট্রোভার্ট টাইপ অনেক কিছু করতে হবে। বুঝতে পারছি আমরা এটা? পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন শেষ হয়ে গেল আমাদের যে ডেভেলপ, এক্সিকিউট এন্ড ভ্যালিডেট স্ট্র্যাটেজি ফর স্টেকহোল্ডার এনগেজমেন্ট। এটা আমাদের টার্গেট এবং এটা আমরা তৈরি করে এটা আমরা ফলো করব। যখন আমাদের কাজ শুরু হয়ে যাবে তখন আমরা মাঝে মাঝে চেক করে দেখব যে আমরা আসলে কোন লেভেলে আছি। সো এখন দেখেন আমরা দেখি আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে কি আছে। ওকে, এখানে আমাদের ডেসক্রিপটিভ কিছু প্রশ্ন আছে। দেখেন একটা ডেসক্রিপটিভ প্রশ্ন আছে। এনগেজমেন্ট স্টেকহোল্ডারে একটা ডকুমেন্ট দেওয়া আছে আপনাদের, ওটা আপনি একটু দেখবেন যে সিনারির উপর আসলে বলা আছে যে এনগেজমেন্ট স্টেকহোল্ডার, এই ফাইলটা খুলতে হবে, তারপর বের করতে বসতে এখানে কারা কারা স্টেকহোল্ডার, তারপরে এখানে আপনি আসলে যে এনগেজমেন্ট ম্যাট্রিক্স তৈরি করতে হবে। দেখেন এখানে কিন্তু ডিরেকশন দেওয়া আছে এবং আপনি আসলে অ্যানালিসিস করার পরে, ঠিক আছে, আপনাকে কিন্তু আসলে দেখতে হবে যে আপনি যেটা করছেন সেটা আসলে মিলছে কিনা। এখানে একটা সলিউশন দেওয়া আছে, এটা আপনি নিজে তৈরি করে দেখবেন এই সিনারির উপরে বেস করে, তারপর আপনারা এই সলিউশনটা মিলিয়ে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা। সবাই এটা আমাদের সবার হোমওয়ার্ক থাকবে, ঈদের মধ্যে হোমওয়ার্ক আর কি। সবাই এটা করবেন, করে সলিউশনটা মিলিয়ে দেখবেন যে কোথাও গ্যাপ হলো কিনা। আর তারপরে দেখেন অ্যাক্টিভিটি আছে একটা অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্সের উপরে। এই যে এখানে একটা সিনারিও আছে, খুবই চমৎকার একটা সিনারিও। এই সিনারিওটা কিন্তু আমরা অলওয়েজ দেখি আমাদের প্রজেক্টে। দেখবেন যে কেউ একদম নেগেটিভ, যেমন ডেভ এখানে হচ্ছে একদম নেগেটিভ। সে আসলে কোনোভাবে হেল্প করবে না, কারণ সে নিজে একটা অ্যাকাউন্টিং সিস্টেম চালায়। এখন আইটি টিম আসলে নতুন একটা অ্যাকাউন্টিং সিস্টেম তৈরি করতেছে, সো সে এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। অ্যাকাউন্টিং এর লোকজন এমনিতে আসলে খুব সহজে চেঞ্জ হতে চায় না, তাই না? ডেবিট ক্রেডিট। সো সেইটা আপনি চ্যালেঞ্জটা কিভাবে ওভারকাম করবেন। স্টেকহোল্ডার রেজিস্টার আসলে বসাতে হবে। এখানে 4-5 জন স্টেকহোল্ডার নাম আছে, তারা কে কোন জায়গায় পড়ে। এখানে সবার নাম লিখবেন, 4 জন স্টেকহোল্ডার নাম আছে এবং সে কোন পজিশনে আছে, বুঝতে পারছি? এবং তার উপর বেস করে কিন্তু এখানে আছে প্রশ্ন আছে যে এন্টার ইউর অ্যাসেসমেন্ট ইন দ্য ম্যাট্রিক্স টেবল অ্যাবভ। এখানে একজনের মধ্যে নাম আছে না, ডেভস আসলে কোন জায়গায় আছে এখন, সেটা আসলে আপনাকে অ্যান্সার দিতে হবে। সেই সবগুলো কোশ্চেনই আসলে একটু ডেসক্রিপটিভ টাইপ। আপনারা, আমি যেটা রিকোয়েস্ট করবো যে সেটা হচ্ছে আপনারা একটু 2টা কেস পড়ে এবং আপনারা একটু ফলো করে হোমওয়ার্ক থাকলো করে আপনারা করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। সো দেখেন এই টেবিলটা আপনারা ফিল আপ করতে পারেন কিনা এবং আসলে ডেভের এনগেজমেন্ট লেভেল কোথায় সেটা আসলে আপনি বের করতে পারেন কিনা দেখেন, ঠিক আছে? সো ঠিক আছে, আজকে আমি আরেকটা টপিক শেষ করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। 3টা টপিকই আমরা শেষ করলাম আর কি আজকে।